আচ্ছা, শেয়ার করি আমি। ওকে। আচ্ছা, তো আপনারা হয়তো আমাদের যে কোর্স মডিউল আছে সেটা আপনি হয়তো গ্রো থ্রু করেছেন আপনারা সবাই কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় বা তার আগে। ঠিক আছে। তো এই সম্বন্ধে আমি একটু আহ মানে খুব সংক্ষেপে আমি একটু গো থ্রু করে দিই যে আমরা এই কোর্স মডিউলে কি কি শিখবো এবং কি কি জানবো। ঠিক আছে। প্রথম যে জিনিসটা আমরা শিখবো বা আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স এর যে জার্নিটা হবে সেই ওয়েব অ্যানালিটিক্সে আমরা সাধারণত তিনটা ধাপের কাজ পাই বা সাধারণত তিনটা ধাপের কাজ হয় সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে। কি কি পার্ট? প্রথম পার্ট হলো যে ডেটা কালেকশন। ডেটা কালেকশন কি সেটা আমরা জানবো ধীরে ধীরে। দ্বিতীয় পার্ট হলো ডেটা প্রসেসিং এবং থার্ড নাম্বার পার্ট হলো ডেটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে। এই তিনটা পার্ট আমরা দেখব। এই জন্য আমাদের এই কোর্সটার নাম দেওয়া হয়েছে ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্স। মানে শুধুমাত্র একটা পার্টিকুলার পার্ট নিয়ে এখানে আপনাকে দেখানো হবে না। এখানে থ্রু আউট একটা ডেটা অ্যানালিস্টের যে কাজ থাকে ডেটা কালেকশন থেকে ভিজুয়ালাইজেশন পর্যন্ত, তো থ্রু আউট এই জার্নিটাতে যেই যেই টুলস এর প্রয়োজন হয়, যেই যেই নলেজের প্রয়োজন হয়, সেই সব সম্বন্ধে আমরা জানবো এবং সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় না করতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয় না করতে হয়, এই সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে। তো আমরা এই যে তিনটা পার্ট বললাম, প্রথমে হলো ডেটা কালেকশন, তারপর হলো ডেটা প্রসেসিং এবং থার্ড নাম্বার হলো ডেটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে। এর যে প্রথম পার্ট ডেটা কালেকশন, সেই ডেটা কালেকশনের প্রথম আমরা যে ধাপটা নিয়ে শুরু করব ডেটা কালেকশন, তো সেই পার্টের কিছু কনসেপ্ট আমরা আজকে প্রথমে জানবো। ঠিক আছে। আচ্ছা, যখনই আমরা কোনো একটা জিনিস করতে যাব প্রথমে আমাকে সেই জিনিসটা সম্বন্ধে জানতে হবে যে রাহি ভাই, আমি অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট হতে চাচ্ছি বা আমি ইন ফিউচারে এই ফিল্ডে কাজ করব। তো এখন যদি আমার কাছে এই কনসেপ্টটাই ক্লিয়ার না থাকে যে ওয়েব অ্যানালিটিক্স কি, তাহলে আমি কিরকম ভাবে এই ফিল্ডে কাজ করব, তাই না? তাহলে আমাকে প্রথম এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স, তবেই না আমি ওয়েব অ্যানালিস্ট হিসেবে কাজ করব, তাই না? আচ্ছা, ওয়েব অ্যানালিটিক্স বোঝার আগে আপনাকে যদি এই ডায়াগ্রামটা আমি একটু সুন্দর করে দেখাই, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। কেন কি আমাদের মাইন্ড সাধারণত ইমেজ বা ডায়াগ্রামকে খুব তাড়াতাড়ি প্রসেস করে এবং দীর্ঘ মেয়াদ সেটাকে মেমোরাইজ করে রাখতে পারে। এই জন্য দেখবেন আমরা যখনই কোনো সিনেমা বা পিকচার দেখি সেটা দেখবেন অনেক দিন ধরে আমাদের মেমোরিতে থাকে, আমরা কিন্তু ভুলে যাই না সহজে। কিন্তু কোনো যদি আপনি একটা বোরিং টপিক নিয়ে পড়েন বা আর্টিকেল পড়েন, সেগুলো দেখবেন আপনি 5 মিনিট বা 10 মিনিট পর সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। কেন কি ভিজুয়াল কোনো একটা জিনিসকে যদি আপনি সহজে ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনার ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে এবং খুব দীর্ঘ সময় সেটাকে মেমোরাইজ করেও রাখতে পারে। তাই জন্য আমরা যত কনসেপ্ট আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে দেখব, সব কনসেপ্টই আমরা এরকম সুন্দর ছবি আকারে বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে। যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি? এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, সো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা আমব্রেলা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এই আমব্রেলার দেখেন একদম শীর্ষে কি আছে? ডেটা অ্যানালিটিক্স। আচ্ছা, এখন এই ডেটা অ্যানালিটিক্স যে একদম টপে আছে, তার আন্ডারে কি আছে? বিভিন্ন ধরনের এখানে আছে। একটা হলো ওয়েব অ্যানালিটিক্স, অ্যাপ অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্টিস্ট, মার্কেটিং অ্যানালিটিক্স। ঠিক আছে। আচ্ছা, এখন এই ছবিটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে আমরা এই যত
ফিল্ড এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা একটা করে সাব ক্যাটাগরি অফ ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স কি? যেই জায়গায় আমরা যে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করি, সেই ফিল্ডটাকে আমরা বলবো ডেটা অ্যানালিটিক্স। ঠিক আছে? কি ধরনের ডেটা হতে পারে রাহিম ভাই? ইট ক্যান বি এনি ডেটা। আচ্ছা, আমি যে এখন যে কথাটা আপনাদের বলছি, ইট ইজ অলসো এ ডেটা, ইট ইজ অলসো এ সাম কাইন্ড অফ ইনফরমেশন, তাই না? এখন আপনি যে চোখ দিয়ে দেখেন, সেই ইনফরমেশনটাও কিন্তু আপনার ব্রেনে যায়, এবং আপনার ব্রেন সেই ডেটাটাকে প্রসেস করে। তবেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আরে এটা তো একটা গাছ, এটা তো একটা গাড়ি, এটা একটা বাড়ি। ঠিক আছে? তো এই পৃথিবীর যাই আপনি দেখছেন সবই কিন্তু একটা ডেটা। ঠিক আছে? ইনফ্যাক্ট এই যে আমরা জুম ইউজ করছি, এই জুমও কিন্তু কিছু ইনফরমেশন নিচ্ছে এবং সেটাকে প্রসেস করার পরেই কিন্তু আপনাদের দেখাচ্ছে। আমি যে স্ক্রিনটা শেয়ার করছি, সে কি করছে, আমার স্ক্রিনটাকে ক্যাপচার করছে এবং সেই ডেটাটাকে প্রসেস করার পর আপনাদের সামনে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটাও কিন্তু একটা ডেটা। তো যেই ফিল্ডে আমরা ডেটাটাকে নিয়ে অ্যানালিসিস করব, সেই ফিল্ডটাকে আমরা বলবো ডেটা অ্যানালিটিক্স। ডেটা ক্যান বি এনি ইনফরমেশন, এনি মিনিংফুল ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, এখন ডেটা অ্যানালিটিক্স নিয়ে বা এই ফিল্ডে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি? ডেটা অ্যানালিস্ট। ফিল্ডটার নাম হলো ডেটা অ্যানালিটিক্স, এবং এই ফিল্ডে যারা কাজ করে তাদেরকে আমরা বলবো ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা একটা ব্রড ক্যাটাগরি। রাহি ভাই, এই পৃথিবীতে তো অনেক ধরনের ডেটা হতে পারে, তো এটা একটা ব্রড ক্যাটাগরি, তাই না? একটা বিশাল বড় ছাতা, এই ছাতার আন্ডারে মনে করো অনেক মানুষ দাঁড়াতে পারে, তাই না? তো এই বিশাল বড় ছাতার আন্ডারে যে ছোট ছোট মানুষগুলা দাঁড়িয়ে আছে, তো সেই মানুষগুলোকে যদি আমরা একটা একটা করে সাব ক্যাটাগরি ধরে নেই, তাহলে সেই সাব ক্যাটাগরি হলো এইগুলো। কি? একটা হলো ওয়েব অ্যানালিটিক্স, একটা হলো অ্যাপ অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্টিস্ট, মার্কেটিং অ্যানালিটিক্স, আরো অনেক সাব ক্যাটাগরি আছে। কিন্তু এই ডেটা অ্যানালিটিক্সের এত যে সাব ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? একটা হলো ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড আনাদার ওয়ান ইজ অ্যাপ অ্যানালিটিক্স। আর যে বাকি সাব ক্যাটাগরি আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না, কেন কি সেটা আমাদের টপিকের বাইরে, সেগুলোর জন্য আলাদা পড়াশোনা আছে। ঠিক আছে? ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আলাদা পড়াশোনা আছে, মার্কেটিং অ্যানালিটিক্স হওয়ার জন্য আলাদা পড়াশোনা আছে, বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আলাদা পড়াশোনা আছে। ঠিক আছে? কিন্তু অ্যাজ এ আমরা ওয়েব অ্যানালিস্ট বা অ্যাপ অ্যানালিস্ট হিসাবে আমরা শুধুমাত্র এত বড় একটা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডের দুটো ছোট সাব ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি বা কাজ করব ইন ফিউচারে, বা এই কোর্সটাতে আপনাদের এটাই শেখানো হবে। এই জন্য দেখেন এটাকে একটা ইয়েলো মার্কে দেওয়া হয়েছে, যে এই পুরো যত সাব ক্যাটাগরি আছে তার মধ্যে এই দুটো সাব ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আচ্ছা রাহি ভাই, এখন এই ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা কি? ডেটা অ্যানালিটিক্স নাই, আপনি বললেন যে যারা যেই জায়গায় যেই ফিল্ডে ডেটা নিয়ে কাজকর্ম হয়, যে কোনো ধরনের ইনফরমেশন নিয়ে কাজকর্ম হয়, সেটাকে আমরা ডেটা অ্যানালিটিক্স বলবো। তার মধ্যে একটা সাব ক্যাটাগরি আপনি বলছেন ওয়েব অ্যানালিটিক্স। তো এই ওয়েব অ্যানালিটিক্সটা তাহলে কি? ওয়েব অ্যানালিটিক্সটা হলো যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটের ডেটা নিয়ে ডেটা বা ইনফরমেশন নিয়ে অ্যানালিসিস করব, তখন সেই পার্টিকুলার ফিল্ডটাকে আমরা বলবো ওয়েব অ্যানালিটিক্স। আমি আবার বলি, যখন আমরা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ইনফরমেশন বা ডেটা নিয়ে যখন আমরা কোনো অ্যানালিসিস করব, তখন সেটাকে আমরা বলবো ওয়েব অ্যানালিটিক্স। কেন? ওয়েব কথাটা মানে আমরা বুঝতে পারছি এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে? কি ধরনের ডেটা হতে পারে রাহিবে? যদি আমাদের এক দুটো এক্সাম্পল আপনি দেন। যেমন আমি একটা বিজনেসম্যান, আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি আজকে, বা আমি একটা বিজনেস চালাই, সেই বিজনেসটার একটা ওয়েবসাইট তৈরি করেছি। কেন কি? আমি দীর্ঘদিন ধরে অফলাইনে কাজ করতাম, এখন আমি বুঝতে পেরেছি যে এখনকার যুগ আর অফলাইনের যুগ নয়,
এখন সবাই, বেশিরভাগ মানুষ ওয়েবসাইট বা অনলাইনে জিনিসপত্র কেনা বেচা করতে বেশি প্রেফার করে, তাই না? তাহলে আমি অ্যাজ এ বিজনেসম্যান আমাকেও কিন্তু যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করে নিতে হবে, আমাকেও অনলাইনে যেতে হবে। তো সেই জিনিসটা ভেবে সে কি করেছে, সে একটা ওয়েবসাইট ওপেন করেছে। এখন ওয়েবসাইট ওপেন করার পর তার ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের ইউজার্স বা কাস্টমার তার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে? এখন এসে তারা কি করছে? তারা তো নিশ্চয়ই তার ওয়েবসাইটে এসে কিছু না কিছু তারা করবে। তার ওয়েবসাইটে হয়তো একটা প্রোডাক্ট দেখছে, কেউ কেউ এসে হয়তো কোনো একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করছে, মানে তার কার্টে অ্যাড করছে কেনার জন্য। কেউ কেউ আসছে, আসার পর অলরেডি তার কার্টে কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, তো সেটা ও পারচেজ করছে। কেউ কেউ এসে হয়তো কোনো অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। বিভিন্ন জন এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে। তাহলে এই যে অ্যাক্টিভিটিস গুলো করছে, এই অ্যাক্টিভিটিস গুলোই কিন্তু এক এক ধরনের ইনফরমেশন বা এক এক ধরনের ডেটা। কিভাবে রাখি ভাই? কেন, আমি আপনার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর একটা প্রোডাক্ট আমি পারচেজ করলাম। তো এই পারচেজ যে অ্যাক্টিভিটিটা করলাম, তার সঙ্গে তো কিছু ইনফরমেশন জড়িয়ে আছে এই এই ইভেন্টটার সঙ্গে বা এই অ্যাক্টিভিটিটার সঙ্গে। কিরকম ইনফরমেশন আসবে? যেমন আমি একটা প্রোডাক্ট যদি পারচেজ করি, কোন ধরনের প্রোডাক্ট আমি পারচেজ করলাম, ওই প্রোডাক্টটার নাম কি, তাই এই যে নাম, এটাও কিন্তু একটা ইনফরমেশন, এটাও কিন্তু একটা ডেটা। আচ্ছা, যে প্রোডাক্টটা আমি পারচেজ করলাম সেই প্রোডাক্টটার প্রাইস কত ছিল রাহি ভাই? তাহলে ওই প্রাইসটাও কিন্তু একটা ইনফরমেশন, একটা ডেটা। আচ্ছা, তাই ওই যে প্রোডাক্টটা পারচেজ করলো, সেই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে। তো ও কোন ক্যাটাগরির প্রোডাক্টটা পারচেজ করলো, তাই সেটাও কিন্তু একটা ইনফরমেশন, তাই না? তো এই যে পারচেজ ইভেন্টটা হলো বা পারচেজ অ্যাক্টিভিটিটা হলো বা একজন এসে আপনার ওয়েবসাইটে যে পারচেজ করলো, তো এর এই ইভেন্টের সঙ্গে বা এই অ্যাক্টিভিটিটার সঙ্গে কিন্তু অনেক ইনফরমেশন জড়িত আছে। তো এই যে ইনফরমেশন গুলো আমরা একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে পাচ্ছি, তো এই ডেটাটাকে নিয়ে বা কালেক্ট করে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে সেইটাকে বলবো আমরা ওয়েব অ্যানালিটিক্স। মানে আমি ওয়েবসাইটে ডেটা কালেক্ট করছি, করার পর সেইগুলোকে নিয়ে আমি অ্যানালিসিস করছি, ঠিক আছে? এখন তার উল্টো দিকে আমরা যদি চলে আসি, যে রাহি ভাই, অনেক বিজনেসে তো এরকম হয় যে তার ওয়েবসাইটও আছে, তার সঙ্গে সঙ্গে তাদের কি আছে, অ্যাপও আছে। কিরকম অ্যাপ হতে পারে? তার অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে, তার আইওএস অ্যাপ হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপ হতে পারে, তাই না? তো এখন অ্যাজ এ বিজনেসম্যান, তার যে ইউজার তারা তো শুধুমাত্র যে ওয়েবসাইটে আসবে এরকম তো না। তাদের কিছু ইউজার হয়তো তাদের অ্যাপটা তাদের মোবাইলে ইনস্টল করেছে, তো সেই অ্যাপে ভিজিট করছে। সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, আইওএস হতে পারে, ঠিক আছে? এবং অ্যাপের মধ্যে গিয়ে সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে। একটা প্রোডাক্ট দেখতে পারে, একটা প্রোডাক্টকে তার কার্টে অ্যাড করতে পারে, একটা প্রোডাক্টকে পারচেজ করতে পারে। তাহলে এই অ্যাক্টিভিটিস গুলো কোথায় হচ্ছে? ওই বিজনেস ওনারের যে অ্যাপ আছে সেই অ্যাপে হচ্ছে, তাই না? তাহলে আমরা কি এই অ্যাপ থেকে ডেটাগুলো কালেক্ট করতে পারি, যেমন আমরা ওয়েবসাইট থেকে ডেটাগুলো কালেক্ট করলাম? হ্যাঁ, করতে পারি। আমরা এই অ্যাপ থেকেও এই ডেটাগুলোকে কালেক্ট করতে পারি, এবং এই ডেটাকে কালেক্ট করার পর আমরা যদি কোনো একটা অ্যানালিসিস করি, তখন সেটাকে আমরা বলবো অ্যাপ অ্যানালিটিক্স। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনটা বুঝলাম, যে ওয়েব অ্যানালিটিক্স মানে হলো ওয়েবসাইটের ডেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব, সেটাকে বলবো আমরা ওয়েব অ্যানালিটিক্স। সেরকম যদি আমি কোনো একটা অ্যাপের, অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, যাই হোক, তো সেই ডেটাটাকে নিয়ে যদি আমি অ্যানালিসিস করি, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপ অ্যানালিটিক্স। আচ্ছা, এখন সেই রকম ভাবেই আমাদের কিন্তু আরো ক্যাটাগরি আছে, যেমন বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিটিক্স কি? যেখানে বিজনেসের ইনফরমেশন, একটা পার্টিকুলার একটা বিজনেসের ইনফরমেশন নিয়ে যদি আমরা কোনো অ্যানালিসিস করি, যে আমাদের গত মাসে কত স্টক ছিল, আজকে আজকে কত স্টক আছে, আমাদের র মেটেরিয়াল কি কি ছিল, র মেটেরিয়াল কি কি নেই, ঠিক আছে? আমাদের বিজনেসটা কতটা এক্সপ্যান্ড, সামনের সামনের বছরে আমরা 3টা আউটলেট খুলেছিলাম, এই বছরে আমরা কত আউটলেট খুললাম, এর থেকে আমাদের কত রেভিনিউ জেনারেট হলো, ঠিক আছে? তো একটা বিজনেসের
ইনফরমেশন নিয়ে আমরা যদি অ্যানালিসিস করি তখন সেটাকে আমরা বলবো বিজনেস অ্যানালিটিক্স। সেরকম ভাবে আমাদের ডেটা সায়েন্টিস্ট হয়। ডেটা সায়েন্টিস্ট কি? আমরা সায়েন্টিস্ট শুনেছি। সায়েন্টিস্ট কাদের বলে? যারা কোনো কিছু জিনিস কি করে, ডিসকভার করে। ঠিক আছে? সায়েন্টিস্টরা কিন্তু ইনভেন্ট করে না, সবসময় মনে রাখবেন। পৃথিবীতে যা কিছু ইনভেন্ট হওয়ার তা হয়ে গেছে, আমরা মানুষরা শুধু সেগুলো ডিসকভার করি। ঠিক আছে? তো সায়েন্টিস্টরা কি করে? কোনো জিনিসকে ডিসকভার করে, তারা ইনভেন্ট করে না। ঠিক আছে? তো ডেটা সায়েন্টিস্ট কি করে? ডেটা সায়েন্টিস্ট মনে করেন আমি বিভিন্ন জায়গা থেকে ডেটা নিলাম। মনে করেন সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও ডেটা নিলাম। আমার একটা অ্যাপ আছে, সেখান থেকেও আমি ডেটা নিলাম। আমার বিজনেসেরও ডেটা নিলাম। বিভিন্ন জায়গা, বিভিন্ন সোর্স থেকে আমি ডেটা নিচ্ছি। নেওয়ার পর অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমার রেসপন্সিবিলিটি হলো ওই ডেটা থেকে আমি এমন কিছু মিনিংফুল ইনফরমেশন বের করে আনবো, বা এমন কিছু প্যাটার্ন বের করে আনবো যেটা হয়তো আগে কেউ ডিসকভার করতে পারেনি। ঠিক আছে? তখনই আমি কিন্তু অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হব। সায়েন্টিস্টরা কি করে? যে এমন কিছু ডিসকভার করে যেটা আজ পর্যন্ত কেউ ডিসকভার করতে পারেনি। তাই না? তো ডেটা সায়েন্টিস্টের কাজ কি? যে ডেটার মধ্যে থেকে আমি এমন কিছু প্যাটার্ন বা এমন কিছু মেথড বা এমন কিছু জিনিস বের করে আনলাম যেটা আগে কোনোদিন ডিসকভার করা সম্ভব হয়নি। তাই না? তো সেগুলোকে আমরা বলবো ডেটা সায়েন্টিস্ট। সেরকম মার্কেটিং অ্যানালিটিক্স আছে, মানে আমি বিভিন্ন ধরনের মার্কেটিং চালাতে পারি। যে আমি মনে করেন একটা আহ টুকটুকি ভাড়া নিয়েছি, মনে করেন সাপোজ, হ্যাঁ, একটা ভ্যান ভাড়া নিয়েছি। সেই ভ্যানে আমি প্যাম্পলেট দিচ্ছি। হয় না, মাইকে মাইকে অ্যানাউন্স করে যায় আর একটা করে প্যাম্পলেট দেয়। সেটা কিন্তু এক ধরনের মার্কেটিং। তাই না? আমরা মার্কেটিং মানে শুধুই ভাবি যে ফেসবুকে হয়তো অ্যাড চালাচ্ছি, গুগলে অ্যাড চালাচ্ছি, সেটা একটা মার্কেটিং। তাই না? যে সেটা হলো অনলাইন মার্কেটিং। কিন্তু অফলাইন মার্কেটিংও হয়, যে আপনার বাড়িতে দোকানে দোকানে যে প্যাম্পলেট দিয়ে যায়, সেটাও এক ধরনের মার্কেটিং। হ্যাঁ, আপনার বাড়ির দেওয়ালে যে একজন একটা প্যাম্পলেট মানে মানে লাগিয়ে দিয়ে যায়, সেটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। আপনি যখন বাড়ি থেকে অফিসে যান, একটা বিশাল বড় ব্যানারে আপনি একটা অ্যাডভার্টাইজিং দেখেন, সেটাও কিন্তু একটা মার্কেটিং। তাই না? তো মার্কেটিং এর কিন্তু বিভিন্ন ফর্ম হতে পারে। হ্যাঁ? তো মার্কেটিং, আজকালকার যুগে মার্কেটিং এতটাই ইভলভ হয়ে গেছে যে আপনি বুঝতে পারবেন না যে কোনটা মার্কেটিং আর কোনটা মানে অর্গানিক কিছু একটা জিনিস হচ্ছে। ঠিক আছে? কেন কি এখনকার যুগে মানুষজন মার্কেটিং জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি মানে ডিফারেনশিয়েট করা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ? মানে সহজে আপনি ডিফারেনশিয়েট করতে পারবেন না। ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যে মনে করেন হঠাৎ করে আজকে মনে করেন সাপোজ অ্যাজ এ এক্সাম্পল মনে করেন সাপোজ শাহরুখ খান মনে করেন সাপোজ একটা আহ, একটা কোনো একটা নর্মাল লোককে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ঠিক আছে? তো কিন্তু এখন শাহরুখ খানের 2 মাস পরে কিন্তু একটা মুভি আসবে। তো থাপ্পড় মেরে দিয়েছে। সেটাও কিন্তু আমরা হয়তো ভাবছি আরে শাহরুখ খান কি করে দিল, কিন্তু দ্যাট বিহাইন্ড দ্য সিন এটাও কিন্তু একটা মার্কেটিং। কেন কি যখনই শাহরুখ খান এই থাপ্পড়টা মারবে, তখন কিন্তু নিউজ রিপোর্টে বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ে কিন্তু ইনফরমেশন ছড়িয়ে পড়বে, এই শাহরুখ খান থাপ্পড় মেরে দিয়েছে, এ করেছে সে করেছে, তার আন্ডার আন্ডার দ্য হুডে ও কি করবে, তার সিনেমাটাকে প্রমোট করে ফেলবে। তাই না? তো এখন কিন্তু মার্কেটিং এ অনেক ভ্যারিয়েশনস চলে এসছে। ঠিক আছে? তো এরকম কিন্তু আমরা অতটা ভার্সাটাইলে যাব না। আমরা সাধারণত গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড বা অনলাইন মার্কেটিং এর উপর আমরা বেশি ফোকাস দেব। আমরা অফলাইন মার্কেটিং এ আমরা যাব না। ঠিক আছে? তো এই ধরনের মার্কেটিং ডেটা নিয়ে যারা অ্যানালিসিস করে তাদের মার্কেটিং অ্যানালিটিক্স বলে। ঠিক আছে? বা মার্কেটিং অ্যানালিস্ট বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ওভারঅল কি আইডিয়া পাচ্ছি রাহি ভাই? যে আমাদের যদি একদম উপরের লেভেলে যদি আমরা একটা ক্যাটাগরি ধরি, সেটার নাম হলো ডেটা অ্যানালিটিক্স, যেখানে আমাদের ডেটা নিয়ে কাজকর্ম হয়। এবং সেই ডেটা অ্যানালিটিক্সটাকে যদি আমি একটা আমব্রেলা হিসেবে ধরে নিই, সেই আমব্রেলার নিচে ছোট ছোট সাব ক্যাটাগরি আছে। যেমন ওয়েব অ্যানালিটিক্স, যেখানে ওয়েবসাইটে ডেটা নিয়ে অ্যানালিসিস করা হয়। অ্যাপ অ্যানালিটিক্স, যেখানে অ্যাপ্লিকেশন বা অ্যাপের, অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপের ডেটা নিয়ে অ্যানালিসিস করা হয়। বিজনেস অ্যানালিটিক্স সেরকম, ডেটা সায়েন্টিস্টও সেরকম, মার্কেটিং অ্যানালিটিক্সও সেরকম। ঠিক আছে? আচ্ছা, তাই ভাই এটা তো আমি বুঝলাম যে ওয়েব অ্যানালিটিক্সটা কি।
কেন কি আমরা প্রথমে বলেছিলাম যে ওয়েব অ্যানালিটিক্সটা কি সেটা আমরা বুঝবো। তাহলে আমরা বুঝে গেছি যে ওয়েব অ্যানালিটিক্স কি, যেখানে ওয়েবসাইটে ডেটা নিয়ে আমরা অ্যানালিসিস করি, সেটাকে বলবো আমরা ওয়েব অ্যানালিটিক্স। এবং যারা এই জিনিসটাকে করে তারা কি হয়, তারা হলো অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট, তাই না? আচ্ছা, এখন ওয়েব অ্যানালিটিক্স এর একটা প্রসেস আছে। আচ্ছা, এখন এই প্রসেসটা যদি আপনি সুন্দরভাবে বোঝেন, তাহলে আপনি ইন ফিউচারে আর কোনো দিনও আপনার এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না যে এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, দেখেন, আপনি যখনই একটা বিষয় নিয়ে কাজ করতে যাবেন, সেই বিষয়টা স্টার্টিং থেকে এন্ড অব্দি কিরকম ভাবে কাজ করে সেটা যদি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন বা খুব ইজিলি বুঝতে পারেন, তাহলে ওর আন্ডারে যে যত কমপ্লিকেটেড কমপ্লিকেটেড জিনিসগুলো আছে সেগুলো আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, কিরকম, দেখেন এই প্রসেসটা, লেটস অ্যাজিউম আপনার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে একজন ভিজিটার আজকে ভিজিট করলো, সাপোজ। ঠিক আছে, এখন ভিজিট করার পর সে কি করবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে। কি ধরনের অ্যাক্টিভিটি, সে হয়তো এসে একটা প্রোডাক্ট ভিউ করলো বা একটা প্রোডাক্ট ওপেন করলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করতে পারে, সে একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করতে পারে, বা কোনো একটা পেজ কে স্ক্রল করতে পারে, কোনো একটা বাটনের উপর ক্লিক করতে পারে, কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে পারে, কোনো একটা প্রোডাক্ট রিফান্ড করতে পারে বা রিটার্ন করতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস করতে পারে সে। আপনি এটা প্রেডিক্ট করতে পারবেন না যে আমার ওয়েবসাইটে এসে ইউজার কি করবে, এটা আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো সে এসে যে কোনো জিনিস করতে পারে। এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো সে আপনার ওয়েবসাইটে এসে করছে, এইগুলোকে আমরা কি, আমাদের ওয়েব অ্যানালিটিক্স টার্মে আমরা এগুলোকে কি বলি, ইভেন্ট। মানে যে অ্যাক্টিভিটিস গুলো ও করছে, এইগুলোকে ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় বলা হয় ইভেন্টস। বিভিন্ন ধরনের ইভেন্ট করছে বা বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করছে। যখনই সে এসে একটা বাটনে ক্লিক করলো, একটা ইভেন্ট ঘটলো। কি ইভেন্ট ঘটলো, বাটন ক্লিক ইভেন্ট ঘটলো। সে এসে একটা প্রোডাক্টকে তার কার্টে অ্যাড করলো, একটা ইভেন্ট ঘটলো। কি ইভেন্ট ঘটলো, একটা অ্যাড টু কার্ট ইভেন্ট ঘটলো, মানে একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করা হলো। সে আপনার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট পারচেজ করলো, কি হলো, একটা ইভেন্ট ঘটলো। কি ঘটলো, একটা প্রোডাক্ট পারচেজ করা হলো। তাহলে আমরা এরকম বলতে পারি না যে একজন ইউজার আমার ওয়েবসাইটে এসে বিভিন্ন ধরনের ইভেন্ট করে বা বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে আসার পর কি করেছে, বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করছে বা বিভিন্ন ধরনের ইভেন্ট করছে। আচ্ছা, এখন এই ইভেন্ট গুলো যে হচ্ছে, রাহি ভাই, এই ইভেন্ট গুলোর পরের স্টেজটা কি? পরের স্টেজটা হলো যে আমাদের যে এই ইভেন্ট গুলো আছে, এই ইভেন্ট গুলোকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, ধরতে হবে। ঠিক আছে, কেন ধরতে হবে রাহি ভাই? হোয়াট ইজ দ্য রিজন উই হ্যাভ টু ক্যাপচার দোজ ইভেন্টস? এই ইভেন্ট গুলোকে আমাদের ক্যাপচার কেন করতে হবে? কেন কি, অ্যাজ এ ওয়েব অ্যানালিটিক্স আপনার এন্ড গোল কি? আপনার এন্ড গোল হলো যে আমার ওয়েবসাইটে যে ডেটা গুলো প্রডিউস হচ্ছে কিভাবে, বিভিন্ন ইভেন্ট ঘটছে এবং সেই প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কিছু ডেটা অ্যাসোসিয়েটেড আছে, তাই না? তো এই ডেটাগুলোকে ক্যাপচার করা এবং সেটাকে নিয়ে অ্যানালিসিস করা, তাই না? অ্যাজ এ ওয়েব অ্যানালিটিক্স হিসাবে তো আপনার এটাই এন্ড গোল, তাই না? তাহলে এখন এই যে ইভেন্ট গুলো হচ্ছে আমার ওয়েবসাইটে, এগুলোকে যদি আমি ক্যাপচার না করি, তাহলে আমি এগুলোকে প্রসেস করব কিভাবে বা সেগুলোকে নিয়ে আমি অ্যানালিসিস করব কিভাবে? আমাকে তো এগুলোকে নিয়ে, মানে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলোকে ক্যাপচার করতে হবে। ক্যাপচার করার পরেই না আমি এটাকে ফার্দার আমার যেটা এন্ড গোল সেটার দিকে আমি আগাতে পারবো, তাই না? তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হলো যে আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে বা যে ইভেন্ট এই পার্টিকুলার ইউজারটা করছে, সেই ইভেন্ট গুলোকে কি করা, ক্যাপচার করা। কি, তাহলে ক্যাপচার করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের টুল আছে যেগুলো আমরা ইউজ করি টু ক্যাপচার ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি দ্যাট ইজ হ্যাপেনিং ইন আওয়ার ওয়েবসাইট।
তাহলে আমরা কি করলাম, ক্যাপচারিং দোজ ইভেন্টস উইথ ডিফারেন্ট টুলস। আমাদের মার্কেটে কিছু টুলস আছে, যেগুলো আমরা ধীরে ধীরে দেখবো কি কি টুল আছে। তো সেই টুলগুলো ইউজ করে আমরা কি করব, এই যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করব। আচ্ছা, এখন ক্যাপচার করার পর রাহি ভাই কি করব, ঘুমিয়ে পড়বো? না, ক্যাপচার করার পর এই ডেটাগুলোকে বা এই ইনফরমেশন গুলোকে আমরা কোথায় দিব? এই ইনফরমেশন গুলোকে সেন্ডিং দোজ ইভেন্টস টু ডিফারেন্ট অ্যাড প্ল্যাটফর্ম এন্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন আমরা যে ইভেন্ট গুলো নিলাম বা যেই ইভেন্ট গুলো আমার ওয়েবসাইটে হচ্ছে সেগুলো ক্যাপচার করার পর আমি কি করব, একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে সেন্ড করব। যেমন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম কি? অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম হলো এমন একটা টুল, যেই টুল দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা ডেটাকে বা এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে কি অ্যানালিসিস করতে পারি। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি যে আপনি প্রিমিয়ার প্রো দিয়ে কি করেন, প্রিমিয়ার প্রো কিন্তু একটা টুল, প্রিমিয়ার প্রো দিয়ে আপনি কি করেন, ভিডিও এডিট করেন, তাই না? তাহলে আপনি সেরকম অ্যানালিটিক্স টুল আছে, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স টুল আছে। এই টুলগুলো আপনাকে কি হেল্প করে? এই টুলগুলো আপনাকে হেল্প করে আপনি যে ডেটাটাকে কালেক্ট করছেন সেই ডেটাটাকে স্টোর করে সেই ডেটাটার উপর অ্যানালিসিস করা। তাই জন্য আমরা কি করব, এই যে ইভেন্ট গুলো ক্যাপচার করছি সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করার পর আমরা বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আছে সেইগুলোতে সেন্ড করব ফর ফার্দার অ্যানালিসিস। আমরা যেন ইন ফিউচারে সেই ডেটাগুলোকে নিয়ে অ্যানালিসিস করতে পারি, তাই না? এবং যদি অ্যাজ এ বিজনেসম্যান আমি কোনো ধরনের অ্যাড চালাই, অ্যাড কি, যেমন ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিতে পারি, সেরকম গুগলে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিতে পারি। ঠিক আছে, যে আমার ভাই একটা এরকম প্রোডাক্ট আমি নতুন নিয়ে এসেছি, তো সেটা সম্বন্ধে আমি অ্যাড চালালাম। তো মানুষজন কি হবে, যে আপনার অ্যাডটা দেখে যদি মানুষের পছন্দ হয় তাহলে আপনার ওয়েবসাইটে এসে ওই প্রোডাক্টটা বাই করবে, তাই না? তো এরকম আপনি গুগলেও চালাতে পারেন, ফেসবুকে চালাতে পারেন, টিকটকে চালাতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা আলাদা অ্যাড ম্যানেজমেন্ট টুল আছে। ঠিক আছে, তো এরকম যদি আপনি অ্যাজ এ বিজনেসম্যান এই অ্যাড গুলো চালান, ঠিক আছে, তখন কি হয় যে মানুষজন যদি অ্যাডে ক্লিক করার পর, মানে আপনার অ্যাডটা, সে মনে করেন আপনি ফেসবুকে একটা অ্যাড চালিয়েছেন, লেটস অ্যাজিউম, ঠিক আছে, তো এখন ওই ফেসবুকে আপনার অ্যাডটা একজন দেখেছে, দেখে আপনার প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে। তো কি করবে সে, ওই অ্যাডে ক্লিক করে তারপর আপনার ওয়েবসাইটে আসবে, তাই না? আসার পর ওই প্রোডাক্টটা সম্বন্ধে একটু আরো ডিটেলস জানবে, প্রোডাক্টটা কিরকম, কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হাবি জাবি আরো অনেক কিছু, ঠিক আছে। তারপর যদি ফাইনালি সে স্যাটিসফাই হয়, কি করবে, সে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে বাই করে ফেলবে, তাই না? কিন্তু এই যে একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসার আগে অ্যাডে ক্লিক করলো, তারপর আপনার ওয়েবসাইটে এসে সে একটা প্রোডাক্ট একটা বাই করলো, এই ইনফরমেশনটা যদি আপনি ফেসবুকের কাছে না পাঠান, তাহলে ফেসবুক কিন্তু এই জিনিসটা বুঝতে, আপনি হয়তো অ্যাজ এ বিজনেসম্যান জানতে পারলেন ভাই আমার ওয়েবসাইটে একটা পারচেজ হয়েছে বা আমার ওয়েবসাইট থেকে একটা মানুষ একটা প্রোডাক্ট পারচেজ করেছে, কিন্তু ফেসবুক এই কথাটা জানতে পারলো না। আচ্ছা, এখন আপনার মনে হতে পারে রাহি ভাই ফেসবুক না জানলে কি অসুবিধা? ফেসবুক যদি নাই জানে আমার কি অসুবিধা? ঠিক আছে, আচ্ছা, অসুবিধাটা এইটাই যে ফেসবুককে আপনি বললেন না ভাই একটা ব্যক্তি এসেছিল আমার ওয়েবসাইটে, আসার পর সে আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলো, এই ইনফরমেশন আপনি দিলেন না। তাহলে কি হলো, ফেসবুক যদি এই ইনফরমেশনটা দিতেন তাহলে ফেসবুক কি করতো, যে যেই ব্যক্তিটা আপনার ওয়েবসাইটে ক্লিক, আপনার অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট পারচেজ করেছে, সেই সিমিলার কাইন্ড অফ পিপলের কাছে বা সেই সিমিলার কাইন্ড অফ লোকের কাছে আপনার অ্যাডটা শো করতো। তাহলে কি লাভ হতো রাহি ভাই, যদি শো করতো তাহলে কি করতো, তাহলে এটা কিন্তু হায়ার চান্স থাকতো যে ওই সিমিলার টাইপ অফ লোকের কাছেও যদি ওই সেম অ্যাডটা দেখানো হয়, তারাও কিন্তু পারচেজ করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। যেমন মনে করেন সাপোজ কেউ সিঙ্গারা খেতে পছন্দ করে বা কেউ মিষ্টি খেতে পছন্দ করে সাপোজ, ঠিক আছে, তখন একজন
মনে করেন আপনি একটা মিষ্টির দোকানের মালিক, আপনি এখন রসগোল্লার অ্যাড দিয়েছেন সাপোজ, ঠিক আছে? এখন একজন মানুষ আপনার রসগোল্লার অ্যাড দেখে তার পছন্দ হয়েছে, সে আপনার ওয়েবসাইটে এসে রসগোল্লা অর্ডার দিয়েছে, ঠিক আছে? এখন এই ইনফরমেশনটা যদি আপনি ফেসবুককে দিতেন, তাহলে ফেসবুক কি করতো, আরে রাহিকে আমি এই অ্যাডটা, ফেসবুকের কাছে কিন্তু এই ইনফরমেশনটা আছে যে আপনার ফেসবুক ফিডের মধ্যে রসগোল্লার একটা অ্যাড এসেছিল এবং আপনি ওই রসগোল্লার অ্যাডে ক্লিক করেছিলেন, এই ইনফরমেশনটা কিন্তু ফেসবুকের কাছে আছে। এখন আপনি যদি এই ইনফরমেশনটা দেন ফেসবুককে যে ফেসবুক, তুমি একটা লোকের ফিডে আমার রসগোল্লার অ্যাডটা দেখিয়েছিলে, ঠিক আছে? সে আমার ওয়েবসাইটে এসেছিল, আসার পর সে আমার ওয়েবসাইট থেকে রসগোল্লা অর্ডার দিয়েছে, ঠিক আছে? এখন এই ইনফো এবং অর্ডার দেওয়ার পর সে মানে পারচেজ করেছে, ঠিক আছে? এখন এই ইনফরমেশন যদি আপনি ফেসবুকের কাছে দেন, তাহলে ফেসবুক কি করবে, আচ্ছা আমি রাহি বলে একটা লোক আছে যার ফেসবুক ফিডে আমি রসগোল্লার অ্যাডটা দেখেছিলাম, তাহলে রাহি কি কি ধরনের জিনিস পছন্দ করে? রাহি রসগোল্লা খেতে পছন্দ করে, চমচম খেতে পছন্দ করে, রাহি সিঙ্গারা খেতে পছন্দ করে, এই ধরনের খেতে পছন্দ করে। তাহলে এই ধরনের আর কি কি লোক আছে ফেসবুকে? ফেসবুকে তো আরো অনেক লোক আছে যাদের এইরকম সিমিলার কাইন্ড অফ লাইকিংস আছে, তারাও রসগোল্লা খেতে পছন্দ করে, তারাও চমচম খেতে পছন্দ করে, তারাও সিঙ্গারা খেতে পছন্দ করে। তাহলে ওই লোকগুলোর সামনেও যদি আপনার রসগোল্লার অ্যাডটা দেখানো হয়, তাহলে এটা হায়ার চান্স থাকবে যে সেই লোকগুলোও ওই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে এবং আসার পর আপনার ওয়েবসাইট থেকে রসগোল্লা অর্ডার দিবে। এই জন্যই, ফর দিস পার্টিকুলার রিজন, আমাদেরকে আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেই ইনফরমেশন গুলো এই বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাতে হয়, so that they can show our ad to the right audience in the right moment, in the right time and in the right situation. সাপোজ, ঠিক আছে? মনে করেন, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বলি, মনে করেন একজন, আপনি গুগলে অ্যাড চালিয়েছেন সাপোজ, ঠিক আছে? এখন গুগলে আপনি মনে করেন বা সার্চ দিয়েছেন যে রসগোল্লার দোকান কোথায় আছে নিয়ার মি, ঠিক আছে? সুইট শপ নিয়ার মি, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর আপনার রসগোল্লার যে অ্যাড আপনি গুগলে চালিয়েছেন সেই অ্যাডটা সার্চ রেজাল্টে এসছে। এখন মানুষজন ওই সার্চ রেজাল্টে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেছে, ঠিক আছে? ওই ব্যক্তি যাওয়ার পর আপনার অর্ডার দিয়ে দিয়েছে আপনার রসগোল্লা, ঠিক আছে? আচ্ছা, হওয়ার পর এবার আপনি এই ইনফরমেশনটা গুগলের কাছে দিয়েছেন যে ভাই তুমি আমার তোমার অ্যাড থেকে আমার আমার ওয়েবসাইটে একটা লোক এসেছিল, আসার পর সে কি করেছে, আমার ওয়েবসাইট থেকে রসগোল্লা অর্ডার করেছে, ঠিক আছে? এখন গুগল বলবে আচ্ছা আমি তো এই অ্যাডটা কাকে দেখিয়েছিলাম, রাহি বলে একটা লোককে দেখিয়েছিলাম, যে কি করেছিল, এই সার্চ এরকম করেছিল, সার্চ করার পর তার অ্যাডটা অ্যাপিয়ার হয়েছিল এবং সে এখান থেকে ক্লিক করে মানে ক্লিক করেছিল এই অ্যাডে, তাই না? এখন রাহির মতো আর কত লোক আছে যারা এই মুহূর্তে রসগোল্লা নিয়ে বেশি ইন্টারেস্টেড? কেন কি গুগলে এট এ সেকেন্ডে বিলিয়ন্স অফ সার্চেস হচ্ছে, তাই না? এমন রাহির মতো তো আরো অনেকজন আছে যারা এখন গিয়ে গুগলে সার্চ করছে যে সুইট শপ নিয়ার মি, তাই না? এরকম তো আরো হতে পারে আপনার এলাকায়, যে আপনি একমাত্র এটা সার্চ করছেন যে সুইট শপ নিয়ার মি, এরকম তো হবে না। আরো এলাকার তো অনেক প্রতিবেশী, আরো এলাকার যত মানুষ আছে তারাও তো সার্চ করতে পারে গুগলে গিয়ে সুইট শপ নিয়ার মি। তাহলে আপনি যখন ওই অ্যাডে ক্লিক করে গিয়ে ওয়েবসাইটে রসগোল্লা বাই করতে পেরেছেন, তাহলে এই রকম সার্চ আরো যে ব্যক্তিরা করছে তাদের সামনে যদি আপনার রসগোল্লার অ্যাডটা দেখানো হয়, তাহলে সেই ব্যক্তিরাও ওই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসে রসগোল্লা অর্ডার দিবে, এটার চান্স অনেক বেশি। এই জন্যই, ফর দিস পার্টিকুলার রিজন, আমাদেরকে কি করতে হয়, আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস বা যে ইভেন্ট গুলো হচ্ছে সেই ইনফরমেশন গুলো আমাদের এই অ্যাড প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে হয়। তাহলে আমরা বুঝলাম কেন আমরা দুই ডিফারেন্ট জায়গায় ডেটাটা পাঠাচ্ছি বা ইনফরমেশনটা পাঠাচ্ছি। একটা হলো অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠাচ্ছি কেন, সো দ্যাট উই ক্যান অ্যানালাইজ দ্য ইনফরমেশন, অর আমরা ওই ডেটাটাকে ইনফর্ম মানে অ্যানালাইজ করতে পারি ফর ফার্দার
ফর ফার্দার অ্যানালিসিস। আর বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে পাঠাচ্ছি কেন? অ্যাড প্ল্যাটফর্মে এই জন্য পাঠাচ্ছি যেন আমাদের ওই অ্যাড প্ল্যাটফর্ম গুলো এই ডেটাটাকে রিসিভ করার পর সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা পৌঁছে দেয়। বুঝতে পারলাম তাহলে? এই ফ্লোটা তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, এখন রাহি ভাই, ঠিক আছে, আমরা নাই বুঝলাম যে অ্যাড প্ল্যাটফর্মের কাছে ডেটাটা কেন পাঠাচ্ছি, সো দ্যাট আবার অ্যাড মানে এই প্ল্যাটফর্ম গুলো যেন আমাদের একটা সিমিলার কাইন্ড অফ অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা কেন পাঠাচ্ছি, কেন কি ফার্দার অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন রাহি ভাই আমি অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠালাম, পাঠানোর পর কি এই অ্যানালিসিস গুলো কি অটোমেটিক হয়ে যাবে? মনে করেন আমি একটা টুলে, এখন মনে করেন আমি একটা প্রিমিয়ার প্রোতে একটা ভিডিও এডিট করতে বসলাম, এখন মনে করেন আমি ভিডিওটা ইম্পোর্ট করেছি প্রিমিয়ার প্রোতে, অটোমেটিক কি এডিট হয়ে যাবে ওই ভিডিওটা? না, আমাকে কি করতে হবে, ওই ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসার পর এখন যে জায়গায় আমি বাদ দিব, কোনো জায়গায় ভলিউম বাড়াবো বা কমাবো, বি রোল লাগাবো, বিভিন্ন ধরনের এডিটিং আমাকে নিজে করতে হবে, তাই না? তা আমি কিন্তু ডেটাটা এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পর এই অ্যানালিসিসটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে গিয়ে কি ধরনের জিনিস করতে হবে, আমি এখন বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করব বেসড অন দ্য ডেটা দ্যাট আই হ্যাভ সেন্ড টু দিস পার্টিকুলার অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। এই ডেটাটা কি? এই ডেটাটা হলো যে বিভিন্ন ধরনের ইভেন্ট আমার ওয়েবসাইটে হয়েছে। তাহলে এই ডেটাটার উপর বেস করে আমি কি করব, এই অ্যানালিটিক্স টুলে কি করব, বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করব। আচ্ছা এই ভাই, ঠিক আছে, আমি ডেটা পাঠালাম অ্যানালিটিক্স টুলে, পাঠানোর পর আমি কি করব, এইটাকে রিপোর্ট জেনারেট করব, রিপোর্ট জেনারেট করে নিলাম। ঠিক আছে, ওই ডেটাটার উপর বেস করে আমি বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করব। এখন রিপোর্ট জেনারেট করার পর কি করব, ঘুমিয়ে পড়বো? মানে আপনি মনে করেন প্রিমিয়ার প্রোতে গেলেন, যাওয়ার পর ভিডিও নিয়ে আসলেন, নেওয়ার পর এডিট মেডিট করলেন, করার পর আপনি কি এডিট করে দিয়ে শেষ, আপনার কাজ শেষ? না, এডিট করার পর আপনি কি করতে হবে, ওটাকে এক্সপোর্ট করতে হবে, তাই না? এক্সপোর্ট করার পর তারপর আপনি ফার্দার ওই ভিডিওটাকে নিয়ে কি করতে চান সেটা আপনি করতে পারবেন, তাই না? তাহলে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে এই জায়গায় যে আমি রিপোর্ট গুলো তৈরি করলাম, তৈরি করার পর আমার কাজ শেষ নয়, এখন এই রিপোর্টটার উপর বেস করে আমি একটা কি করব, বিজনেস ডিসিশন নেব, যে রাহি ভাই, আমার ওয়েবসাইটে আমি দেখছি যে যে লোকেরা আসছে, সেই লোকেরা আমার একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজে আসছে, কিন্তু সেই প্রোডাক্টটা তারা কার্টে অ্যাড করছে না। এরকম আমি এই রিপোর্ট থেকে জানতে পারছি, যে রিপোর্টগুলো আমি অ্যানালিটিক্স টুলে দেখলাম, দেখার পর যে ডেটাগুলো আমি অ্যানালিটিক্স টুলে পাঠিয়েছি তার উপর বেস করে আমি রিপোর্ট তৈরি করেছি, করার পর ওই রিপোর্ট থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, যে ও প্রোডাক্ট পেজে মানুষজন আসছে ঠিকই, কিন্তু আসার পর তারা ওই প্রোডাক্টে কার্টে অ্যাড করছে না। তাহলে এই রিপোর্টটার উপর বেস করে আমি তো এখন ডিসিশন নেব, তাই না, যে কেন আসছে না? নিশ্চয়ই তো কোনো একটা প্রবলেম হচ্ছে ওই 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 প্রোডাক্টটাতে, না মানুষজন তো আসছে ঠিকই, কিন্তু ওটা কার্টে অ্যাড করছে না কেন? দেয়ার উইল বি সাম রিজন। হয়তো হয়তো অ্যাড টু কার্ট যে বটনটা আছে, যে বটনের মাধ্যমে কার্টে অ্যাড হবে, ওই বটনটা ঠিক মতো কাজ করছে না, হতে তো পারে। দেখা গেল ডেভেলপার ঠিক মতো ওটা ডিবাগ করেনি, বা কোনো একটা প্রবলেম অকার হয়েছে, তাই জন্য মানুষজন প্রোডাক্ট পেজে তো ঠিকই আসছে, কিন্তু যখন এই বাটনে ক্লিক করছে কার্ডে অ্যাড হচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে বলছে সেই দরকার নাই। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম হতে পারে। 2 নম্বর প্রবলেম কি হতে পারে, যে রাহি ভাই হয়তো ওই প্রোডাক্টটার যে ফিচার, তার অনুযায়ী প্রোডাক্টটা প্রাইস ওভার প্রাইসড হতে পারে, যে আমার ওই প্রোডাক্টের যা ফিচার্স, সেই প্রোডাক্টের ফিচার্স অনুযায়ী ওই প্রোডাক্টের প্রাইস ওভার প্রাইস, তাই জন্য মানুষজন বলছে না এটা আমরা পারচেস করতে পারবো না। 3 নম্বর রিজন কি হতে পারে, তাই ভাই ওই প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা লেখা আছে, ওই ডেসক্রিপশনটা এতটা অ্যাপিলিং নয়, মানুষকে ওটা কনভিন্স করতে পারছে না যে মানুষ ওটাকে কার্টে অ্যাড করে। মানে আমি প্রোডাক্টে যে লিখেছি ডেসক্রিপশন, ওর ফিচার, বিভিন্ন রকমের ফিচার, বা ওই প্রোডাক্টের যে ইমেজ গুলো আমি দিয়েছি প্রোডাক্ট মানে ইয়েতে প্রোডাক্ট পেজে, সেগুলো অ্যাপিলিং নয়, মানুষকে অ্যাট্রাক্ট করছে না ও প্রোডাক্টটাকে পারচেজ করার দিকে। যেমন আমরা ভিডিওতে দেখবেন, ইউটিউব ভিডিওতে যদি থাম্বনেলটা যদি আপনার অ্যাট্রাকটিভ না হয়, মানুষজন কিন্তু ক্লিক করবে না। ঠিক আছে, তো সেরকম আপনার প্রোডাক্টের যদি প্রেজেন্টেশনটাই যদি ভালো না হয়, মানুষজন তো ওই প্রোডাক্ট পেজে এসে বলবে কি এগুলো সব প্রোডাক্ট। ঠিক আছে, মানুষজনকে বিরক্ত, এখনকার মানুষের কিন্তু মানে ধৈর্যের মানে খুবই সীমিত, ধৈর্য অতক্ষণ থাকে না। মানে
3 সেকেন্ডের যদি মধ্যে যদি আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন, তা পারলেন না গেল, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা প্রবলেম হতে পারে। তাহলে এটা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাহলে এই রিপোর্টটার উপর বেস করে আমি কিন্তু এখন ডিসিশন নেব যে ভাই আমার ওই প্রোডাক্টটাতে কিছু চেঞ্জেস করতে হবে কিনা, প্রোডাক্টের ইমেজের মধ্যে কোনো চেঞ্জেস করতে হবে না, ডেসক্রিপশনের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করতে হবে না, প্রাইসিং ব্যাপারে আমাদের নতুন ভাবে কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে কিনা, বা ওই বটনটা আদৌ কাজ করছে কিনা। তাহলে আমি একলা কি ডিসিশন নেব, ঠিক আছে? আচ্ছা, ডিসিশন নেওয়ার পর আমরা কি করব, এই যে চেঞ্জেসটা করলাম, মনে করেন আমি দেখলাম যে অ্যানালিসিস করে যে আমার ওই বটনটা ঠিক মতো কাজ করছে না, তা আমি এখন বটনটা চেঞ্জ করব, ডেভেলপার গিয়ে ওটা ঠিক করাবো। করার পর কি করব, ওই ওয়েবসাইটটা আবার মানুষের কাছে সামনে আসবে। এই ওয়েবসাইটটা মানে চেঞ্জ করার পর তো ওটাকে আবার লাইভ ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, তাই না? তো ওই ওয়েবসাইটটা এখন আবার কিন্তু মানুষের সামনে আসবে। আর অ্যাজ এ বিজনেসম্যান যদি আপনি অ্যাড চালান, এটা আমি বললাম অর্গানিকের ক্ষেত্রে, কিন্তু যদি মনে করেন আপনি অ্যাড চালাচ্ছেন, স্পেসিফিক্যালি যদি আপনি মনে করেন আমার অ্যাড চালাচ্ছি আমি গুগলে বা ফেসবুকে, তাহলে কি হবে, হয়তো আপনার অ্যাডের ক্রিয়েটিভের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করতে হবে, আপনার অ্যাডের ডেসক্রিপশন বা টাইটেলটা খুব অ্যাট্রাকটিভ করতে হবে, বা আপনাকে এমন কিছু অফার দিতে হবে যেটা খুবই লুক্রেটিভ অফার, ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়েটিভের মধ্যে আপনি খেলাটা খেললেন, তাহলে এই ক্রিয়েটিভের মধ্যে খেলাটা খেলে আপনাকে ওই অ্যাডটা আবার মানুষের সামনে শো করতে হবে, ঠিক আছে? তাহলে সেই মানুষ, আবার কিছু মানুষ ওই অ্যাডটা দেখবে, দেখার পর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আপনি আবার ওই ডেটাটাকে ক্যাপচার করবেন, করার পর বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠাবেন, তারপর আবার রিপোর্ট জেনারেট করবেন, তার উপর বেস করে আবার ডিসিশন নেবেন, তারপর আপনি আবার ক্রিয়েটিভের মধ্যে চেঞ্জ করবেন, আবার সেই অ্যাডটা মানুষের সামনে আসবে। তাহলে এইটা কিন্তু একটা লুপ। এই লুপটা হলো এভার নেভার এন্ডিং লুপ। মানে এই লুপটা কখনোই ব্রেক হবে না, মানে এই লুপটা কখনোই ব্রেক হবে না। সারাটা জীবন আপনি যতদিন বিজনেস করবেন, এই লুপের উপরে আপনাকে চলতে হবে, যে আপনি কিছু চেঞ্জেস করবেন, তার উপরে ইউজার কিছু ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকের উপর বেস করে আপনি আবার কিছু চেঞ্জেস করবেন, সেটা আবার মানুষের সামনে যাবে, মানুষ আবার সেটার উপর বেস করে কিছু ফিডব্যাক দিবে, আপনি তার উপর বেস করে আবার কিছু চেঞ্জেস করবেন। এই যে লুপটা, এই যে সার্কেলটা, এটা কিন্তু নেভার এন্ডিং সার্কেল। এটা কখনোই এরকম হবে না যে রাহি ভাই আমি এমন একটা অ্যাড চালাচ্ছি সেটা হলো 100% পারফেক্ট, এটার মধ্যে কোনো চেঞ্জেস করার প্রয়োজন নেই, আমি এমন একটা ক্যাম্পেইন চালিয়েছি যেটার মানে জগতে চালিয়েছি আজীবন, এটা একদম এভার এন্ডিং ক্যাম্পেইন, এটা কখনোই এর পারফরমেন্স সবসময় 100%, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে? তো সেরকম একটা প্রোডাক্ট বা একটা বিজনেস কখনই পারফেক্ট হতে পারে না। তাহলে আমরা কি করি, আমরা পারফেক্টের কত কাছাকাছি যেতে পারি এইটা চেষ্টা করি। বুঝতে পেরেছেন? এবং বলে না যে আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি চেষ্টা করে, যে আমরা যেন নিয়ার পারফেক্টের কাছে যেতে পারি। পারফেক্ট তো কেউ হতেই পারবে না, অবশ্যই, মানে ইম্পসিবল জিনিস, কিন্তু যতটা মিনিমাইজ করা যায়, মানে পারফেক্টের কাছাকাছি যতটুকু যাওয়া যায়, মানে আমরা আজকে মনে করেন আমার বিজনেসের 80% আমি মনে করেন পারফেক্টনেস পাচ্ছি, ঠিক আছে, বা আমার ক্রিয়েটিভ বা আমি অ্যাড যে চালাচ্ছি সেটা হলো 80% রেজাল্ট দিচ্ছে, তাহলে আমি কি চেষ্টা করব, যে কালকে 81% যেন রেজাল্ট পাই। তারপরের দিন আমি কি চেষ্টা করব, যে আমি 82% যেন রেজাল্ট পাই। আমি তাহলে কি করছি, ধীরে ধীরে আমি 100% যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি কোনোদিন 100% কখনোই হতে পারবো না, কেন দ্যাট ইজ নিয়ার, মানে ইম্পসিবল জিনিস, ঠিক আছে? কিন্তু আমরা চেষ্টা করব যে ওই জায়গায় যাওয়ার। এই জন্যই এই লুপটা হলো এভার এন্ডিং লুপ। মানে এই লুপটা তখনই ভেঙে যাবে যখন আপনি পারফেক্ট, আপনার বিজনেস একদম পারফেক্ট 100%, আপনি সব সব বছরে আপনি একদম মনে করেন 100% প্রফিট হয় আপনার, এরকম কখনোই হবে না, ঠিক আছে? আপনাকে কোনো বছর প্রফিট নিতে হবে, কোনো বছর লস নিতে হবে, কোনো বছর আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, কোনো বছর অ্যাড ভালো পারফর্ম করবে না, কোনো ক্যাম্পেইন ভালো রান হবে, কোনো ক্যাম্পেইন ভালো রান হবে না। তাহলে আমরা কি করব, এই টেস্টিং এর মাধ্যমে আমরা কি করব, নিয়ার পারফেকশনের কাছে যাব। তাই জন্য এটা নেভার এন্ডিং লুপ, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, ওয়েব অ্যানালিটিক্স এর যে প্রসেস, ফুল প্রসেসটা আপনি কিন্তু এই ইমেজের মাধ্যমে পেলেন, যে আমাকে প্রথমে ইউজারের ইভেন্ট গুলো ক্যাপচার করতে হবে, করার পর সেই ডেটাটাকে আমরা বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠাবো,
অ্যাড প্ল্যাটফর্মে কেন পাঠাবো? সো দ্যাট এই অ্যাড প্ল্যাটফর্ম গুলো আমাদের অ্যাড গুলোকে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে কেন পাঠাবো? যাতে আমরা ওই ডেটাটাকে নিয়ে ফার্দার রিপোর্ট জেনারেট করতে পারি, এবং রিপোর্ট জেনারেট করার পর আমরা ওই রিপোর্টের উপর বেস করে বিজনেস ডিসিশন নিতে পারি। বিজনেস ডিসিশন নেওয়ার পর সেই চেঞ্জেস গুলো আমি আবার ইউজারের সামনে রিপ্রেজেন্ট করব, করার পর সেই লুপটা আবার চালু হবে। ঠিক আছে? তাহলে এইরকম ভাবে লুপটা চলবে, এইরকম ভাবে আমাদের ডেটাটা ফ্লো হতেই থাকবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের ওয়েব অ্যানালিটিক্স প্রসেস গেল। ঠিক আছে? আচ্ছা, এইবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে আসে, সেটা হলো যেটা আপনাদের জানতে হবে, দ্যাট ইজ কল্ড হোয়াট ইজ কনভার্সন। রাহি ভাই, একটু আগে আপনি বললেন আমাদের ওয়েবসাইটে যখন একজন ইউজার আসে, সে ইউজার বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করে। সে একটা বটনে ক্লিক করলে সেটাও একটা ইভেন্ট, সে যদি একটা পেজে স্ক্রল করে সেটাও একটা ইভেন্ট, সে যদি একটা প্রোডাক্ট পারচেজ করে সেটাও একটা ইভেন্ট। তাহলে এই কনভার্সন জিনিসটা কি? আচ্ছা, কনভার্সন জিনিসটা হলো যে এই মুহূর্তে আপনি যে বিজনেসের যেই স্টেজে আপনি আছেন, সেই স্টেজে আপনার ওয়েবসাইটে কোন কোন ইভেন্ট গুলো হওয়া জরুরি, সেই ইভেন্ট গুলোকে আমরা কি বলবো? অ্যাজ এ কনভার্সন। কেমন? আমি মনে করেন আমার ওয়েবসাইট অনেক দিন, 10 বছরের বিজনেস, সবাই আমার সম্বন্ধে জানে, ঠিক আছে, মোটামুটি। তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমার কনভার্সন কি হবে? আমার কনভার্সন হবে পারচেজ। মানে আমি চাই আমার ওয়েবসাইটে মানুষজন এসে বেশি বেশি যেন পারচেজ করে। তার বলে কি আর অন্যান্য ইভেন্ট গুলো হবে না? হ্যাঁ, হবে। কিন্তু আমি চাই যে আমার ওয়েবসাইটে এসে মানুষ যেন বেশি বেশি পারচেজ করে। এইটা তাহলে পারচেজ ইভেন্টটা কি হলো? আমার জন্য কনভার্সন। আচ্ছা, কিন্তু রাহি ভাই, এটা কি সবসময় ট্রু হবে যে পারচেজ ইভেন্টটা সবসময় বিজনেসের ক্ষেত্রে কি কনভার্সন হবে? নাও হতে পারে। কেমন রাহি ভাই, একটা এক্সাম্পল দেন। আচ্ছা, রাহি ভাই, আমি আজকে নতুন বিজনেস শুরু করেছি, আমি মনে করেন আজকে একটা ওয়েবসাইট তৈরি করলাম। ঠিক আছে? এখন আমি বিজনেস করতে, আমার সম্বন্ধে কেউ জানে না। তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমার প্রথম লক্ষ্যটা কি হবে? বেশি বেশি প্রোডাক্ট সেল করা? না, দ্যাট ইজ নট মাই প্রাইমারি গোল। আমার প্রাইমারি গোল এখন হবে যেন মানুষ বেশি বেশি আমার সম্বন্ধে জানে, বা আমার ওয়েবসাইটে যেন মানুষ বেশি বেশি ভিজিট করে। এটাই তো আমার প্রাইমারি গোল হওয়া উচিত। আপনি একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরেন, আপনার পাড়ায় আজকে একটা নতুন দোকান খুলেছে, প্রথম। ঠিক আছে? এখন ওই বিজনেসম্যানের কি লক্ষ্য থাকবে যে আমার ওয়েবসাইট, আমার দোকান থেকে বেশি বেশি সেল হয়? না, যেন আমার যে পাড়ায় আমি দোকান করেছি ওই পাড়ার প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বাড়ির মেম্বার যেন আমার দোকান সম্বন্ধে জানে, যে উনার দোকানে এই এই জিনিসগুলো পাওয়া যায়। এটাই ওই বিজনেসম্যানের প্রাইমারি গোল হবে। কিন্তু সেই সেম ভাবে যদি আপনার পাড়ায় এমন একটা দোকান আছে যেটা 10 বছর ধরে আছে, সবাই জানে সেই দোকানের সম্বন্ধে, এবং ওর দোকানে কি কি পাওয়া যায় সবাই জানে, বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই জানে, তাই না? তাহলে ওই বিজনেসম্যানের লক্ষ্য কি হবে? যে আমার দোকানে এসে যেন মানুষ বেশি বেশি, মানুষ জিনিস কেনে। তাই না? তাহলে দুজনেই কিন্তু বিজনেসম্যান, কিন্তু তাদের অবজেক্টিভটা আলাদা। একজনের অবজেক্টিভ হলো যে আমার ওয়েবসাইটে যেন মানুষ বেশি বেশি পারচেজ করে, বা আমার দোকানে এসে মানুষ যেন বেশি বেশি জিনিস কেনে। আর আরেকটা বিজনেসম্যানের অবজেক্টিভ হলো যে আমি অ্যাজ এ নিউ বিজনেসম্যান, আমি যে নতুন দোকান খুলেছি, আমার অবজেক্টিভ হলো যেন মানুষ বেশি বেশি আমার দোকানে আসে, যেন মানুষ বেশি বেশি আমার দোকান সম্বন্ধে জানে, যেন মানুষ আমার দোকানে কি কি পাওয়া যায় এটা সম্বন্ধে বেশি বেশি জানে। তবেই না, আমি দেখা গেল আমার আমার পাড়ায় এমন একটা দোকান আছে যে দোকানে হয়তো আমি একটা জিনিস কেনার চেষ্টা করছি, ওই দোকানে যা পাওয়া যায় আমি জানিই না, তাহলে কি কেউ কিনবে? মনে করেন আমি আমার দোকানে একটা নতুন প্রোডাক্ট এনেছি, কিন্তু আমার পাড়ায় কোনো লোকই জানে না যে আমার দোকানে ওই নতুন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। এই জন্য দেখবেন যে যখনই কোনো একটা মানে সাধারণত এরকম হয় যে মনে করেন ওই যে থাকে না যে কিছু কিছু মেডিকেল শপে ডাক্তাররা আহ, আসে এবং চেক আপের জন্য, তখন দেখবেন যে নতুন কোনো ডাক্তার আসে, তখন দেখবেন পাড়ায় পাড়ায় অ্যানাউন্সমেন্ট দিয়ে যায় যে অমুক ডাক্তার বাবু অমুক তারিখে অমুক বেলায় আমাদের এখানে বসবেন, যারা যারা ডাক্তার দেখাতে চান আসতে পারেন। তাহলে এই অ্যানাউন্সমেন্টটা কেন দিচ্ছে? সো দ্যাট ওই এলাকার সব
সব লোকজন জানতে পারে যে অমুক ডাক্তারবাবু আসছেন। তার কিন্তু এটা ইয়ে নয় যে ভাই আমাদের দোকানে এসে একদম মানে ডাক্তার দেখাতেই হবে এরকম করে। তার উদ্দেশ্য, অ্যানাউন্সমেন্টের উদ্দেশ্য হলো, অবজেক্টিভ হলো যেন মানুষ এটা সম্বন্ধে অবগত থাকে যে হ্যাঁ অমুক ডাক্তারবাবু এই জায়গায় বা এই মেডিকেল শপে আসেন। তো ইন ফিউচারে যদি কারো এই ডাক্তারবাবুকে দেখানোর প্রয়োজন হয় তাহলে ওই মেডিকেল শপে যাবে, তাই না? তো সেরকম এই কনভার্সন বা কোন কোন ইভেন্ট কনভার্সন হবে এইটা ডিপেন্ড করবে ওই বিজনেসের অবজেক্টিভের উপর। যেমন একটা এক্সাম্পল যদি আমি ধরি, যে মনে করেন এখানে একটা বাউল আছে, ঠিক আছে, একটা পাত্র আছে সাপোজ ধরে নেন, ঠিক আছে। এখন মনে করেন এই পাত্রটা আপনি মনে করেন বাড়ির বারান্দায় বা বাড়ির ছাদে মনে করেন আহ দিয়েছেন, হ্যাঁ, রেখেছেন, বাড়ির ছাদে রেখেছেন। এখন মনে করেন বিশাল বৃষ্টি হচ্ছে মনে করেন আকাশে, ঠিক আছে। এখন এই আকাশে যে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা বৃষ্টি কোণা মনে করেন একটা একটা করে ইভেন্ট, ঠিক আছে। এখন এই যে পাত্রটা আপনি ছাদে রেখেছেন, এই এই পাত্রটা নিচে আপনি একটা ফিল্টার লাগিয়ে দিয়েছেন মনে করেন সাপোজ, ঠিক আছে, ফিল্টার লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন এই ফিল্টারের মধ্যে দিয়ে মনে করেন এই যে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে শিলা বৃষ্টিও হচ্ছে, মনে করেন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বরফও পড়ছে, ঠিক আছে। তো এখন এই এই ফিল্টারের মধ্যে দিয়ে এই নিচের দিকে একটা জলের ট্যাঙ্কি আছে সাপোজ ধরে নেন, ঠিক আছে। এখন এই যে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হচ্ছে, তো এই পাত্রে কি বৃষ্টিও পড়বে, আবার কিছু কিছু শিলাও পড়বে, তাই না, বরফের টুকরোও এখানে পড়বে। কিন্তু এই ফিল্টারটা দিয়ে শুধুমাত্র জলের কণাই পাস হবে, কিন্তু বরফ যেতে পারবে না। তাহলে এই যে মনে করেন ধরেন যে এগুলো যদি সবগুলোই ইভেন্ট হয়, তাহলে সব ইভেন্টেই যে কনভার্সন হবে এরকম কিন্তু নট নেসেসারি। এই ইভেন্টের মধ্যে কোন কোন ইভেন্ট আমার জন্য কনভার্সন হবে এটা কে ডিসাইড করবে? এই ফিল্টারটা ডিসাইড করবে, তাই না। এই 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 পাত্র থেকে এই 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 ইয়ে ট্যাঙ্কিতে কি যাবে সেটা ডিসাইড করবে কে? এই ফিল্টারটা, তাই না। তো সেরকম আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইভেন্ট হতে পারে, লাখো লাখো ইভেন্ট হতে পারে, কিন্তু কোন কোন ইভেন্ট গুলো আমার জন্য কনভার্সন হবে এটা ডিপেন্ড করবে আমার বিজনেস অবজেক্টিভ কি। যেমন যেটা আমি উদাহরণ দিলাম, অ্যাজ এ নিউ বিজনেসম্যান আপনার বিজনেস অবজেক্টিভ হলো যে আমার ওয়েবসাইটে মানুষজন বেশি বেশি ভিজিট করে, বা আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর জন্য মানুষ বেশি বেশি দেখে, সেই পেজটা যেন ওপেন করে। তাহলে অ্যাজ এ নিউ বিজনেসম্যান আমার জন্য ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট এই ধরনের ইভেন্ট গুলো আমার জন্য বেশি মানে এই ইভেন্ট গুলো আমার জন্য কনভার্সন হবে, কেন কি আমি এই ইভেন্ট গুলো বেশি বেশি চাচ্ছি অ্যাজ এ নিউ বিজনেসম্যান, তাই না। কিন্তু একজন বিজনেসম্যান যার 10 বছর ধরে বিজনেস, তার জন্য মানুষজন সবাই জানে যে ওদের ওয়েবসাইটে এইগুলো এগুলো প্রোডাক্ট পাওয়া যায়, তাই না। তাহলে তাদের জন্য কি কোন ইভেন্ট গুলো কনভার্সন হবে? যেমন পারচেজ, বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, ঠিক আছে। তো মানে এই ইভেন্ট গুলো তাদের জন্য কনভার্সন হবে। অ্যাড টু কার্ট মানে যখন একজন মানুষ কোন একটা প্রোডাক্টকে তাদের কার্টে অ্যাড করে পারচেজ করার উদ্দেশ্যে। বিগিন চেক আউট ইভেন্টটা কখন হয়? যখন একজন মানুষ কোনো একটা প্রোডাক্টকে কার্ডে অ্যাড করার পর চেক আউট পেজে যায়, যেখানে তার কার্ডের ডিটেলস, শিপিং ডিটেলস, ফোন নাম্বার, ইমেল এগুলো দেয়। তো তখন ওই পেজটাতে যখন মানুষজন যায় তখন বিগিন চেক আউট ইভেন্ট হয়। তো একজন বিজনেসম্যান যার অনেকদিন ধরে বিজনেস, তার ক্ষেত্রে এগুলো হয়তো কনভার্সন হতে পারে, কিন্তু অ্যাজ এ নিউ বিজনেসম্যান তার কিন্তু উদ্দেশ্য কিন্তু এগুলো নয়। তার উদ্দেশ্য হলো যে আমার ওয়েবসাইটে মানুষজন বেশি বেশি ট্রাফিক যেন আসে, আমার ওয়েবসাইটে যেন মানুষ বেশি বেশি ভিজিট করে, তাই না। তো তার জন্য কনভার্সন কিন্তু আলাদা, আর একজন অনেকদিন যে বিজনেস করে তার জন্য কনভার্সন আলাদা। তাহলে আমরা বুঝলাম যে রাহি ভাই, কনসেপ্টটা হলো যে আমার ওয়েবসাইটে কি কোন ইভেন্ট কনভার্সন হবে আর কোন কোন ইভেন্ট কনভার্সন হবে না, এটা ডিসাইড করবে যে আমার অবজেক্টিভ কি। আমার অবজেক্টিভ কি? ওই জন্য দেখেন, যখনই আপনি ফেসবুকে বা আপনার কোনো একটা অ্যাড প্ল্যাটফর্মে আপনি যখন অ্যাড চালাতে যান, প্রথম স্টেজই আপনাকে ফেসবুক জিজ্ঞেস করবে তোমার অবজেক্টিভ কি। তোমার অবজেক্টিভ কি সেলস? তোমার অবজেক্টিভ কি বেশি বেশি মেসেজ পাওয়া? তোমার অবজেক্টিভ কি তোমার পোস্টটাকে বেশি বেশি লাইক, কমেন্ট এগুলো পাওয়া? না কি তোমার অবজেক্টিভ? তার উপর বেস করে কিন্তু ফেসবুক ওই রকম ফার্দার মুভ করবে। তো সেরকম কোনো একটা কোন ইভেন্ট গুলো আপনার জন্য কনভার্সন হবে এটা ডিপেন্ড করবে আপনার বিজনেস অবজেক্টিভটা কি, তাই না। তাহলে যেই ইভেন্ট গুলো আপনার ইম্পর্টেন্ট ইভেন্ট হবে অ্যাজ পার ইউর বিজনেস অবজেক্টিভ, দ্যাট ইভেন্ট শুড বি কনসিডার অ্যাজ এ কনভার্সন ফর ইউর বিজনেস, ঠিক আছে।
তাহলে আমরা কনভার্সন কি এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন এত কিছু করার পর ভাই সবকিছু বুঝলাম আমরা, ওয়েব অ্যানালিটিক্স কি, ওয়েব অ্যানালিটিক্স এর পুরো প্রসেসটা কি, তার মধ্যে আমরা কনভার্সন কি, সবই বুঝলাম। কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান আপনার কেন এই ওয়েব অ্যানালিটিক্সটা সেট আপ করবো আমি, বা এই অ্যানালিটিক্সটা কেন প্রয়োজন আমার? কেন কি বিজনেস পার্সন, অ্যাজ এ বিজনেস পার্সন সবসময় মনে রাখবেন, যে কোনো বিজনেস পার্সন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার একটাই লক্ষ্য, যেই জিনিসটা আমি করছি এই জিনিসটা থেকে আমার কি প্রফিট। তবে কিন্তু সে বিজনেসম্যানরা কিন্তু এরকম ভাবেই ভাবে, যারা দেখবেন বিশ্বের সবার থেকে বড় বিজনেসম্যান, তারা এরকম ভাবে ভাবে যে যেই জিনিসটা আমি করতে যাচ্ছি সেই জিনিসটা করার মাধ্যমে হোয়াট শুড আই গেট, বা হোয়াট ইজ দ্য প্রফিট দ্যাট আই উইল গেট, হোয়াট ইজ দ্য আউটকাম আই উইল গেট, তাই না? কেন কি বিনা মানে প্রফিট ছাড়া বা বিনা আউটকাম ছাড়া কেন একজন বিজনেসম্যান, আপনি যে বললেন যান এটা করে ফেলেন, তো আপনাকে অবশ্যই তো জিজ্ঞেস করবে যে কেন করবো ভাই, তাই না? তো সেই জিনিসটা এবার আমরা জানবো যে অ্যাজ এ বিজনেসম্যান আপনার এই ওয়েব অ্যানালিটিক্স বা এই ধরনের ট্র্যাকিং করার প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা আমরা জানবো যে আপনাকে যদি অ্যাজ এ বিজনেসম্যান জানতে হয় যে আচ্ছা আমি তো ওয়েবসাইট ওপেন করে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার ওয়েবসাইটে মানুষজন এসে কি কি ইভেন্ট করছে এটা আমি জানতে চাই। এই কোশ্চেনটার যদি অ্যান্সার আপনাকে দিতে হয় তবে কিন্তু আপনাকে এই ওয়েব অ্যানালিটিক্স বা ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাজ এ বিজনেস পার্সন। আদারওয়াইজ কেমন করে আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটে এসে মানুষজন কোন কোন প্রোডাক্ট গুলো, কোন কোন প্রোডাক্ট পেজ গুলো ভিজিট করছে বেশি, কোন কোন প্রোডাক্ট গুলো পারচেজ করছে বেশি, কোন কোন বাটন গুলো ক্লিক করছে বেশি, কোন পেজ গুলো স্ক্রল করছে? তো এই জিনিসগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হলো যে আমার যে ইউজার গুলো আমার ওয়েবসাইটে আসে তাদের যদি বিহেভিয়ার আমাকে জানতে হয়। কি ধরনের বিহেভিয়ার রাহি ভাই? বিহেভিয়ার মানে কি বোঝাতে যাচ্ছেন? বিহেভিয়ার মানে হলো যে তারা আমার ওয়েবসাইটে আসার পর তারা কি কি পেজ ভিজিট করছে, বা আমার ওয়েবসাইটে ল্যান্ড হওয়া থেকে শুরু করে কনভার্সন হওয়া পর্যন্ত, মানে আমার ওয়েবসাইটে ল্যান্ড হলো, মানে আমার ওয়েবসাইটে ওপেন করলো, ওপেন করা থেকে আমার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করা পর্যন্ত তার যে ইউজারের জার্নি আছে, বা তারা কোন প্যাটার্ন ফলো করে আমার ওয়েবসাইটে পারচেজ করছে, তাহলে সেই জিনিসগুলো আপনাকে যদি জানতে হয় তাহলে আপনার কিন্তু এই ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি এটা কিন্তু জানতে পারবেন না। তাই ভাই আর কেন, আর কেন করব? মনে করেন অ্যাজ এ বিজনেস পার্সন আপনার মনে হচ্ছে আচ্ছা রাহি, আমি তো বিজনেস ওপেন করেছি, কিন্তু এখন আমি জানতে চাচ্ছি আচ্ছা গুগলে মানুষজন কি 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 লিখে সার্চ করছে, তারপর আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করছে ওরা, এটা আমার জানার খুব ইচ্ছা। তারা কি রাম শাম যদু মধু লিখে দিচ্ছে তারপর আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, না কি 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 কিওয়ার্ড লিখে তারা গুগলে সার্চ করছে তারপর আমাদের ওয়েবসাইটটা অ্যাপিয়ার হচ্ছে, তারপরে তারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসছে, এটা আমার জানা খুব প্রয়োজন। তা এটা যদি আপনাকে জানতে হয় তবে কিন্তু আপনাকে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমি এটা জানতে পারি তাহলে আমি কি করতে পারবো, ওই কিওয়ার্ড গুলোর উপর আমি বেস করে অ্যাড রান করতে পারবো, সার্চ অ্যাড রান করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আচ্ছা রাইস ভাই, একটু আগে আপনি একটা কনসেপ্ট বুঝিয়েছিলেন যে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে সেই ইভেন্ট গুলোকে কি করতে হবে, আমাদের বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে পাঠাতে হবে। কেন পাঠাতে হবে? যেন ওই প্ল্যাটফর্ম আমাদের অ্যাড গুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। ফলে এই ডেটাটা যদি আমি ক্যাপচারই না করি তাহলে আমি ওই অ্যাড প্ল্যাটফর্ম গুলোর কাছে পাঠাবো কেমন করে? আর যদি না পাঠাতে পারি তাহলে ওই অ্যাড প্ল্যাটফর্ম গুলো আমার অ্যাডটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে কেমন করে? তাহলে তাহলে বুঝতে পারছেন তো, এই অ্যাড প্ল্যাটফর্মের পারফরমেন্স ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের ডেটা ওই অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাচ্ছেন, কতটা ইম্পর্টেন্ট তাহলে ভাবেন। যে আমি বিজনেস এই জন্য বলে
যে বিজনেস শুরু করলে হয় না, ঠিক আছে, বা অ্যাড ক্যাম্পেইন রান করলে হয় না। ঠিক আছে, ক্যাম্পেইন রান করতে আজকাল আপনি ছোট বাচ্চা যে 5 বছরের বাচ্চাকে বলেন ভাই ক্যাম্পেইন রান করো, করতে পারবে। ঠিক আছে, কিন্তু সবার ক্যাম্পেইন সবসময় ভালো রেজাল্ট দেয় না। কেন দেয় না? কেন কি তারা সঠিক ডেটাটা ওই অ্যাড প্ল্যাটফর্মের কাছে পৌঁছে দিতে পারে না। আর এই না পারার কারণবশতই তারা কি করে, সঠিক অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা দেখাতে পারে না। আর যেহেতু দেখাতে পারে না, তারা কি করে, তাহলে আপনার আপনি অ্যাডের পারফরমেন্সও সেরকম পান না। ঠিক আছে? আচ্ছা, এখন আরেক ধরনের জিনিস আপনাকে যদি জানতে হয়, রাই ভাই, আমি জানতে চাই যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা কি ধরনের লোক? ইউজারের পার্সোনা আমি জানতে চাই। আমার ইউজার যেগুলো আসছে তাদের একটা পার্সোনা তৈরি করে। তারা কি বাংলা বাংলা ভাষাভাষীর লোকেরা আমার ওয়েবসাইটে বেশি ভিজিট করছে, না হিন্দি ভাষাভাষীর লোকেরা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, না ইংলিশ ভাষাভাষীর লোকেরা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, না এমন লোক, কোন কান্ট্রির লোকেরা আমার এই ওয়েবসাইটে ভিজিট করছে, ইউএসএ ভিজিট করছে, না ইন্ডিয়ার ভিজিট করছে, না কানাডার বেশি ভিজিট করছে, কোথাকার ভিজিট করছে? তো এই যে একটা ইউজারের যে পার্সোনা যদি আপনাকে তৈরি করতে হয়, তবেও কিন্তু আপনাকে ওয়েব অ্যানালিটিক্স ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান নট গেট দিস টাইপ অফ ইনফরমেশন ফ্রম ইউর বিজনেস। ঠিক আছে? আচ্ছা, আর একটা হলো, অনেক সময় দেখবেন আমরা ইউজারের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য ওয়েব অ্যানালিটিক্স ইমপ্লিমেন্ট করি। কিরকম ইউজারের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য? যেরকম মনে করেন, সাপোজ সিআরও বলে একটা জিনিস হয়, ঠিক আছে, কনভার্সন রেট অপটিমাইজেশন। সেখানে আমরা কি করি, একটা ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করার চেষ্টা করি বাই ডিফারেন্ট মেথড। ঠিক আছে, কেমন অনেক ধরনের মেথড আমরা ইউজ করি সেই জায়গায়। তো সেই জায়গায় আমরা কি করি, যে জানতে চেষ্টা করি যে একটা ইউজার আমার ওয়েবসাইটে আসার পর কিভাবে তার ইউজারের জার্নিটা খুব সুন্দর হয়। একটা সিম্পল উদাহরণ দিয়ে যদি আমি বলি, সাপোজ আপনার আপনার বাড়ি থেকে বাজারে যাওয়ার দুটো রাস্তা, সাপোজ ধরে নেন, ঠিক আছে। এখন একটা রাস্তা খুবই খারাপ, মানে গর্ত, এখানে সেখানে গর্ত, জল জমে থাকে, নোংরা, এইসব। আর একটা রাস্তা একদম খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গর্ত নাই, সুন্দর লাইট আছে, সবকিছু। এখন অ্যাজ এ পার্সন আপনি কোন রাস্তাটা বেছে নেবেন বাজারে যাওয়ার জন্য? যেই রাস্তা খুব সুন্দর, যে রাস্তা কোনো গর্ত নেই, যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, যে রাস্তা সবসময় লাইট থাকে, কোনো অন্ধকার নেই, সেই রাস্তাটা না বেছে নেবেন, না ওই রাস্তা বেছে নেবেন যেখানে গর্ত, নোংরা, লাইট নাই, অন্ধকার, এরকম কি রাস্তা বেছে নেবেন? অবশ্যই নাই। তখন এই যে এটাকে বলা হয় ইউজারের এক্সপিরিয়েন্স। তো একজন ইউজার আমার ওয়েবসাইটে আসার পর যদি এরকম তার এক্সপিরিয়েন্স হয়, আরে একটা বটনে ক্লিক করছি তো 10 মিনিট পর আরেকটা পেজে যাচ্ছে, একটা আমি যে ওয়ার্ড গুলো আমার ওয়েবসাইটে যে ওয়ার্ড গুলো আমি লিখেছি এগুলো এতটাই ছোট ছোট যে মানুষজন পড়তেই পারছে না, বা ইউজারের যে জার্নিটা আমার ওয়েবসাইটে ল্যান্ড করা থেকে পারচেজ করা পর্যন্ত যে জার্নিটা, এই জার্নিটা মানে খুবই, মানে স্মুথ নয়, মানে পথে পথে কোনো সময় কোনো বটন ক্লিক করছে না, কোনো সময় কোনো জায়গায় মেসেজ ঠিক মতো দেখাচ্ছে না। ঠিক আছে, তো এই রাস্তাটা ওই গর্ত, বললাম না যে একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার জন্য যে রাস্তার মধ্যে অনেক গর্ত হয়, তাহলে আপনি সাধারণত ওই রাস্তা দিয়ে হাঁটবেন না, তাই না? তো সেরকম যদি একটা ইউজার আপনার ওয়েবসাইটে ল্যান্ড হওয়া থেকে আপনার পারচেজ হওয়া পর্যন্ত এই জার্নিটা যদি স্মুথ না হয়, রাস্তার মতো কোনো গর্ত ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট লাগানো, এরকম যদি স্মুথ না হয়, তাহলে কিন্তু কনভার্সন হওয়ার চান্স অনেক কম থাকবে। কারণ মানুষজন বিরক্ত হয়ে যাবে। একটু আগে বললাম যে মানুষের ধৈর্যের সীমা কিন্তু খুবই সীমিত, 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে যদি ওর কিছু মানে ভালো লাগে তো লাগলো, না আপনার ওয়েবসাইট ছেড়েও চলে যাবে, তাই না? তো সেরকম এই জন্য আমরা কি করি, যে এই সিআরও জিনিসটা করি, যাতে আমরা কি করি, ইউজারের এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করার চেষ্টা করি, সো দ্যাট উই উইল গেট লাইক ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। এই জন্য এটার নাম হলো সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন। কনভার্সন কথাটাই হলো এটাই। কনভার্সন কোথা থেকে আমরা জানলাম? কনভার্সন। তাহলে কনভার্সন রেট অপটিমাইজেশন, মানে কনভার্সনের রেটটাকে বাড়ানোর জন্য যে অপটিমাইজেশন করা হয় সেটাকে বলা হয় সিআরও। ঠিক আছে, তাহলে এইটাই আমরা কিন্তু এই ট্র্যাকিং ছাড়া আপনি এটা করতে পারবেন না। ঠিক আছে,
তো এই কনভার্সন রেট অপটিমাইজেশনের জন্য আমাদের কিন্তু ট্র্যাকিং এর প্রয়োজন হয়, ঠিক আছে। তো মোটামুটি আরো অনেক ইউজ কেস আছে ওয়েব অ্যানালিটিক্স এ বা ট্র্যাকিং এর। মোটামুটি আমরা যেটা 9টা বা 8টা 9টা যা দেখলাম, তো সেগুলো আপনি আরো যদি আপনি নেটে সার্চ করেন তাহলে আরো অনেক মানে ইউজ কেস এটার খুঁজে পাবেন, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি এনি টাইপ অফ বিজনেস, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা যেটা লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে কি কি টুল অ্যাভেলেবেল আছে রাই ভাই। একটু আগে আপনি যখন এই ফ্লোটা বোঝাচ্ছিলেন তখন আমাদের বলেছিলেন যে আমরা এই যে আমার ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোকে কি করছি আমরা আমাদের বিভিন্ন টুলের মাধ্যমে ক্যাপচার করছি, তাই না? এবং বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠাচ্ছি। তাহলে এই কি কি ধরনের অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আমাদের মার্কেটে আছে বা কি কি ধরনের টুল ইউজ করি আমরা এই ইভেন্ট গুলোকে ক্যাপচার করার জন্য, সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন যেই টুলগুলো সবার থেকে মোস্ট পপুলার টুল আমাদের এই ফিল্ডে সেগুলো সম্বন্ধে আমি এখানে দিয়েছি। আরো অনেক টুল আছে, মানে এই পৃথিবীতে টুলের অভাব নাই, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর এনি টাইপ অফ অ্যানালিটিক্স ওয়ার্ক, মানে এই যে অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা যে পাঠাচ্ছি, তো এরকম একটা টুল বা একটা প্ল্যাটফর্ম সেটার নাম হলো গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে। এটা হলো গুগলের একটি প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টটা হলো ফ্রি, মানে না এর দুটো প্ল্যান, মানে দুটো অপশনই আছে, ফ্রি প্ল্যানও আছে আবার পেড প্ল্যানও আছে, ঠিক আছে। আমরা এই থ্রু আউট যে ক্লাস করব সেখানে আমরা ফ্রি প্ল্যানেই আমাদের মোর দেন এনাফ, এবং স্মল টু মিডিয়াম সাইজের যে বিজনেস গুলো হয় তাদের জন্য এই ফ্রি প্ল্যানই মোর দেন এনাফ। যারা এন্টারপ্রাইজ লেভেলের বিজনেস, যাদের মনে করেন মাইক্রোসফট আরো বড় বড়, ঠিক আছে, তো তাদের জন্য ওই পেড প্ল্যানের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা যেগুলো শিখবো সেগুলো সব ফ্রি প্ল্যানে, 1 টাকাও আপনার লাগবে না। তো আমরা কি অ্যানালিটিক যে টুলটা আমরা বললাম অ্যানালিসিস করার জন্য এবং বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করার জন্য, সেরকম একটা টুল হলো গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে। এবং এটা হলো গুগলের একটা প্রোডাক্ট। এইরকম সিমিলার কাইন্ড অফ আরেকটা অ্যানালিটিক্স টুল আছে, সেটা নাম হলো অ্যাডোব অ্যানালিটিক্স, ঠিক আছে। এটা হলো কার প্রোডাক্ট? অ্যাডোবের, ঠিক আছে। তাহলে সেরকম তাদেরও একটা অ্যানালিটিক্স টুল আছে, সেটা নাম হলো অ্যাডোব অ্যানালিটিক্স, ঠিক আছে। সেরকম আরো একটা টুল আছে অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, সেটার নাম হলো মাটামো, ঠিক আছে। সেরকম আরো মার্কেটে টুল আছে অ্যানালিটিক্স টুল, সেটার নাম হলো পিউইক প্রো, মিক্স প্যানেল, কিস ম্যাট্রিক্স, অনেক টুল আছে। কিন্তু এদের মধ্যে সবার এগুলো কিন্তু সব পেড টুল। অ্যাডোব অ্যানালিটিক্স, মাটামো, পিউইক প্রো, মিক্স প্যানেল, কিস ম্যাট্রিক্স, এগুলো সব পেড টুল, ঠিক আছে। কিন্তু এদের কিন্তু ফ্রি ভার্সন আছে, কিন্তু ফ্রি ভার্সনে অত ফিচার্স আপনি পাবেন না যত ফিচার্স আপনি গুগল অ্যানালিটিক্সে পাবেন, ঠিক আছে। তো সেরকম আমাদের মোস্ট অফ দ্য 90% কেসে আপনি দেখবেন যে সব বিজনেসই গুগল অ্যানালিটিক্স 4ই ইউজ করে ফর এনি টাইপ অফ অ্যানালিটিক্স ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো তো অ্যানালিটিক্স টুল গেল রাই ভাই। কিন্তু আপনি আরেকটা টুল বলেছিলেন যে আমরা এই টুলগুলো ইউজ করে ইভেন্ট ক্যাপচার করি। তো সেই ধরনের কি টুল আছে? সেই ধরনের আরেকটা টুল, সেটার নাম হলো জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কি করে? এই টুলটার মাধ্যমে আমরা কি করি? এই টুলটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলোকে আমরা ক্যাপচার করি, ঠিক আছে। তাও এটাও কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, গুগল ট্যাগ ম্যানেজার। তাও এটা কি রাহি ভাই, ফ্রি না পেড? এটারও ওই সেম অপশন আছে, ফ্রি অপশনও আছে, পেড অপশনও আছে। কিন্তু 90% কেসে আপনার ফ্রি অপশনে যা ফিচার আছে সেটাই মোর দেন এনাফ, পেড অপশনে আপনার প্রয়োজন হবে না বা বিজনেসের ক্ষেত্রেও প্রয়োজন হয় না, ঠিক আছে। সেরকম এই জিটিএম এর মতো আরো একটা অ্যাডোবদের যেমন অ্যানালিটিক্স টুল আছে, তাদেরও একটা অ্যাডোব ডাইনামিক ট্যাগ ম্যানেজার আছে, ঠিক আছে। যেটার মাধ্যমে এই টুলের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো আছে সেগুলোকে ক্যাপচার করতে পারি। কিন্তু এটা হলো পেড টুল, গুগল ট্যাগ ম্যানেজার হলো ফ্রি টুল, এটা হলো পেড টুল। তার মানে আমরা মোস্ট অফ দ্য টাইম 90% কেসে আপনি যেই জিনিসটা খুঁজে পাবেন যে আপনার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলোকে ক্যাপচার করার জন্য আমরা কি ইউজ করব? গুগল ট্যাগ ম্যানেজার। এবং সেই ডেটা গুলোকে অ্যানালিসিস করার জন্য কোন টুল ইউজ করব? আমরা গুগল অ্যানালিটিক্স ইউজ করব, ঠিক আছে। এবং থ্রু আউট দ্য কোর্স আমরা এই জিনিসটাই শিখবো, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের একটা ওভারঅল আইডিয়া যে আমাদের ওয়েব অ্যানালিটিক্সটা কেন প্রয়োজন,
ওয়েব অ্যানালিটিক্সটা কি, ওয়েব অ্যানালিটিক্স এর প্রসেসটা কি, থ্রু আউট দ্য প্রসেস আমাদের কিভাবে কাজ করে, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে কনভার্সন কি, কনভার্সন কার উপর বেস করে ডিসাইড হয়, বিজনেস অবজেক্টিভ উপর বেস করে ডিসাইড হয়, একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্স কতটা প্রয়োজনীয় বা কতটা ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে আমরা জানলাম। এবং আমাদের এই ফিল্ডে কাজ করার জন্য যে টুলগুলো প্রয়োজন হবে সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। এইটা হলো শুধুমাত্র ডেটা কালেকশন পার্ট। এরপরে কিন্তু ডেটা প্রসেসিং এবং ডেটা ভিজুয়ালাইজেশন, সেখানে কিন্তু আলাদা আলাদা টুল আছে, সেগুলো আমরা যখন ওই পার্টে যাব তখন আমরা ডিসকাশন করব। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র ডেটা কালেকশন পার্টে আছে, মানে ডেটা আমার ওয়েবসাইট থেকে কালেক্ট করছি আমরা। ঠিক আছে, তো তার জন্য এগুলো টুল। ঠিক আছে, আচ্ছা, গেল। এইবার আমরা তাহলে বেশি ডিসকাশন আমরা কমপ্লিট করে ফেললাম, তাহলে আজকের মধ্যে ক্লাস এইখানেই শেষ। এখন আমরা কি করব, কোশ্চেন পর্ব নেব। 1 মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি। হুম, আচ্ছা, এবার যার যার কোশ্চেন আছে এক এক করে হ্যান্ড রেজ করবেন আর কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ শাওন ভাই বলেন, কি কোশ্চেন আছে আপনার? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার কোশ্চেন বলতে কি ভাইয়া, এই যে আজকের ক্লাসটা অত সুন্দর করে ফার্স্ট টু লাস্ট আপনি বুঝালেন, হ্যাঁ, হুম তারপরে যে একটা কোশ্চেনের সুযোগ দেন ভাইয়া, নেক্সট ক্লাস থেকেও ভাই এরকম লাস্টের দিকে যদি কোশ্চেন পর্বটা থাকে তাহলে হুম, খুব ভালো হয় ভাইয়া। মানে হ্যাঁ কোনো ক্লাস ইন্টারাপ্ট নাই, আমরা আমরা নোট ডাউন করে রাখলাম আমাদের প্রবলেম গুলো লাস্টের দিকে করলাম। হ্যাঁ, ঠিক ভাই আছে। এটা আমার একটা মত ছিল আর কি ভাইয়া। হ্যাঁ শাওন ভাই, আপনি তো আমাদের নিশ্চয়ই আগের ক্লাসও করেছেন। জি আমরা, ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। তো আপনি তো জানেনই আমি ওরকম লাস্টেই কোশ্চেন নিই। ঠিক আছে, জি ভাই, এটা আর কি ভাইয়া। ঠিক আছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মারুফ ভাই বলেন, কি কোশ্চেন আছে আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি আসলে ওই ক্লাস শুরুর দিক থেকে জয়েন করার ট্রাই করতেছিলাম অনেক সময়। হুম, প্রায় 10-15 মিনিট পরে আমাকে জয়েন করানো হয়েছে আসলে। আচ্ছা, তাহলে আমাদের এন্ড থেকে হয়তো কিছু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা ওটা দেখবো। ঠিক আছে, জি জি। হুম, ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ সাফায়েত ভাই, সাফায়েতুল আলম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি যে লাস্টে কিছু টুলের কথা বলেছেন, তাহলে হ্যাঁ, প্রায় 8-10টার মতো টুল ছিল। হুম, তো আপনি যে বললেন আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে গুগল অ্যানালিটিক্সটাই ইউজ করবো, রাইট? হ্যাঁ, হ্যাঁ। বাদ বাকিগুলা কি মানে আমাদের প্রয়োজন নেই বা এই ধরনের কিছু? না, ওগুলো প্রয়োজন আছে, কিন্তু আপনি যে কোনো একটা টুলে যদি এক্সপার্ট হন জি। তাহলে বাকি টুলগুলো আপনি কাজ করতে পারবেন। মানে আমি একটা উদাহরণ, সিম্পল উদাহরণ দিই, যে ভিডিও এডিট করার জন্য কটা টুল আছে মার্কেটে বলেন দেখি সাফায়াতুল ভাই? হ্যাঁ, আমি একটাই জানি, প্রিমিয়ার প্রো। তারপর ক্যাপকাটও আছে। তারপর ক্যাপকাট, ইয়েস। হ্যাঁ, আবার আরো অনেক টুল আছে, পৃথিবীতে টুলের অভাব নেই। ঠিক আছে, তো এটা পসিবল নয় যে একটা মানুষের পক্ষে সব টুলে মাস্টার হওয়া। ওই জন্য বলা হয় যে যে কোনো একটা বিষয়ে আপনি মাস্টার হন। হ্যাঁ, মানে ওই যে জ্যাক অফ অল ট্রেড আর মাস্টার অফ নান, মাস্টার অফ এটা নান, এটা ইয়েস। এটা কখনোই হয়েন না। ঠিক আছে, জি। আপনি একটা জিনিসে মাস্টার, একটা টুল শেখেন কিন্তু ওটাতে আপনি একদম এন্ড টু এন্ড সবকিছু জানেন। ঠিক আছে, তো সেই জন্য আমরা গুগল অ্যানালিটিক্সটা কেন প্রেফার করলাম, কারণ কি এটা একটা ফ্রি অপশন। প্রথম অ্যাডভান্টেজ আমাদের এটাই। অন্যান্য টুলগুলো কিন্তু পেড, মানে আপনাকে পয়সা দিয়ে ওই টুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি অপশন পাচ্ছি। দ্বিতীয় অপশন আমরা কেন চুজ করলাম গুগল অ্যানালিটিক্স আর গুগল ট্যাগ ম্যানেজার, কারণ কি এইটা হলো গুগলের প্রোডাক্ট। যখনই একটা জিনিস গুগলের প্রোডাক্ট আছে মানুষের ওর প্রতি একটু বেশি ট্রাস্টেবল হয়ে যায়। ঠিক আছে, তৃতীয় কেন অপশনটা ইউজ করলাম, কেন কি যত থ্রু আউট ওয়ার্ল্ড যত বিজনেস আছে তারা মেজরিটি অফ টাইম, 90%, 95% এই দুটো টুলই ইউজ করে, গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, তাই জন্য আমরা এই টুলটাকে বেছে নিয়েছি রাদার দেন আদার টুলস। তাই বলে কি অন্যান্য টুলগুলো আমরা বাজারে কি কাজ নাই? হ্যাঁ আছে। অন্যান্য টুলগুলো কি মানুষ ইউজ করছে? না, করছে। ওটা খুবই মিনিমাম নাম্বার অফ লাইক লোকজন। ঠিক আছে, এই জন্য আর ভাইয়া ওই মানে টুল সবগুলোর তো পারপাস তো সেম, মানে কাজ ঘুরে পারপজ ফিরে সেম পারপজ ইজ কাজই দ্য করে। পারপজ ইজ দ্য সেম। মানে যেমন আমি উদাহরণ দিলাম, ক্যাপকাটারও পারপস হলো ভিডিও এডিট করা, প্রিমিয়ার প্রোরও মানে পারপস হলো ভিডিও এডিট করা। কিন্তু যাদের হয়তো ক্যাপকাটে কিছু ফিচার আলাদাভাবে আছে, প্রিমিয়ার প্রোতে হয়তো এটা আলাদাভাবে আছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য গোল সব দুটোই সেম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম এই সালাম। বিষয়টা হচ্ছে যে এটা করার জন্য আসলে আমাদের ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এর
মানে কত দূর পর্যন্ত মানে জানতে হবে, আর জানলেও কত দূর পর্যন্ত জানতে হবে, এরকম হ্যাঁ, কিছু কি আছে রিকোয়ারমেন্ট? আচ্ছা ঠিক আছে, এর সম্বন্ধে হয়তো হয়তো অনেকে কোশ্চেন থাকতে পারে। যদি আপনার বেসিক আইডিয়া থাকে যে ফেসবুক অ্যাড কি, কেমন করে, কেমন দেখতে এটা, ঠিক আছে, গুগল অ্যাড কি, কোথায় এটা, গুগল অ্যাডটা কোথায়, ক্যাম্পেইনটা কোথায় সেট আপ করতে হয়, কিভাবে রান করতে হয় গুগল অ্যাড, ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয়, এটা সম্বন্ধে যদি আপনার বেসিক আইডিয়া থাকে তাহলেই হবে। আপনাকে যে একদম ক্যাম্পেইন এক্সপার্ট হতে হবে, পারফরমেন্স মার্কেটার হতে হবে, তবেই আপনি ওয়েব অ্যানালিটিক্স করতে পারবেন, এরকম কোনো বাধা ধরার রিকোয়ারমেন্ট নেই। বুঝতে পেরেছেন জি, মোহাম্মদ ইব্রাহিম ভাই? জি, জি, তার মানে হচ্ছে বলা যায় যে ভাই মোটামুটি হালকা বেসিক একটা ধারণা থাকলেই আর কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, বেসিক থ্যাংক ধারণা ইউ ভাই, থাকলেই হবে, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, মোহাম্মদ মহিউদ্দিন ভাই বলেন। মহিউদ্দিন ভাই বলেন, আপনার মাইক মনে হয় মিউট আছে। হ্যালো, হ্যাঁ বলেন। রাহি ভাই, শোনা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমি বলছিলাম আমাদের এই যে ওয়েব অ্যানালিটিক্স যে মাস্টার ইসের ফুল স্ট্যাক যে কোর্সটা, এই কোর্সে কি আপনার ওই অ্যাপ ট্র্যাকিং এ এটার ইনক্লুড এরকম না, কিছু? অ্যাপ ট্র্যাকিং নাম ইনক্লুড নয়। ও আচ্ছা আচ্ছা অ্যাপ আচ্ছা। ট্র্যাকিং এ যদি আপনি স্পেশালি করতে চান তাহলে আমাদের ওই গ্রোথ একাডেমির ওয়েবসাইটে গিয়ে আপনার রেকর্ডেড ভার্সন একটা আছে, কোর্স আছে, ওটা আপনি নিতে পারেন যদি আপনার ইন্টারেস্ট হয় ওটা সম্বন্ধে জানা, বুঝলেন? ও নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন?